রাত তখন অনেকটাই গভীর। মৌ গুটিসুটি মেরে বিছানার এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পেছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে মৌ বারবার তার থেকে দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাচ্ছে। মানুষটার প্রতি তার এখন আকাশসম অভিমান। সামান্য পড়তে না চাওয়ার কারণে লোকটা তাকে গুনে গুনে 5টি বেতের আঘাত করলো। তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাইছে? আঘাত করার সময় যার হাত একবারের জন্য কাঁপেনি, মৌ কেন এখন সেই পাষাণ মানুষটার কাছে যাবে? উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। মৌ সঙ্গে সঙ্গে এক ঝামটা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, কিন্তু উজানও নাছোড়বান্দা। সে জোর করে মৌয়ের পা দুটো নিজের বুকের উপর টেনে নিল, কিন্তু মৌ এবারও নিজের পা ঝটকা মেরে সরিয়ে নিল। উজান এতে অবাক হল না। সে উল্টো মৌয়ের হাত ধরে নিজের দিকে এক তীব্র টান দিল। মৌ তবুও অনড় থেকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রইল। এবার উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌয়ের শরীরের উপর নিজের চওড়া শরীরে খানিকটা ভর ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগেই উজান মৌয়ের গলায় নিজের মুখ গুজে দিল। একদম ছটফট করবে না, নয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কি এভাবে অভিমান করে থাকে? হ্যাঁ, মৌ তবুও তার বন্ধন থেকে মুক্ত হতে ছটফট করতে লাগলো। সে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বোঝে না তাদের কাছে অপরের কষ্টটাই সবসময় সামান্য মনে হয়। আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই চান আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলি, তাহলে এখন আবার কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি খুব ভালো করেই জানি আপনি আর আকাশের চাঁদ দুটোই আমার চাওয়ার একেবারে বাইরে। মৌয়ের মুখের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল উজান। মেয়েটার মধ্যে হুট করে কেমন যেন একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গেছে সে। নিজের ভেতরে তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। তার এই আচরণ দেখে উজান মনে মনে মৃদু হাসলো। সে মৌয়ের অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? হ্যাঁ, আমি চাইলেও তুমি আমার বুকে থাকবে, আর আমি না চাইলেও তুমি আমার বুকেই থাকবে। বুঝতে পেরেছো? তাসফিয়া মৌ ভালোবাসার ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতেও তো একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষাটা শেষ হলেই আমি সারা জীবনের জন্য আমার নিজের বাড়ি চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যিই প্রয়োজন, সেদিন আপনি নিজে গিয়ে আমায় নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কিন্তু কোনো ভিক্ষা নয়। তাসফিয়া মৌ ভালোবাসার জন্য সব কিছু বিলিয়ে দিতে পারে, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভ কামনা রইল। আমি কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না, তবে জেনে রাখবেন আমার জীবন থেকে বিচ্ছেদ নামে আপনার কোনোদিনও মুক্তি নেই। উজান অপলক দৃষ্টিতে মৌয়ের অশ্রুঝরা কণ্ঠের এই কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাইরের চঞ্চল রূপটা দেখলে কেউই বুঝতে পারবে না যে তার ভেতরে কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দেবে না। মৌয়ের এই শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিজের বুকের ভেতরটা এক তীব্র হাহাকারে কেঁপে উঠল। অতঃপর সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাহনি দিয়ে বলে, ভুল বলেন মিসেস চৌধুরী। আপনি এখনো শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচুরিটি উজান চৌধুরী শুনতে চায় না। আপনি আমার কাছে আগের মতো আবদ্ধ থাকবেন। আর আপনি চাইলেই কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? আমি মুখে মানি আর না মানি, আপনি আমার ওয়াইফ। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও ঘরের বাইরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসফিয়া মৌ কখনো কারো কড়া কথার ধার ধারে না। তার নিজের মন যা বলে সে সবসময় তাই করে। আমি যখন বলেছিলাম আমি চলে যাব, তার মানে চলেই যাব। এই বলেই মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্তে মানুষটার কাছে থাকতে পারছে না। মুখের ভেতরে বড্ড কষ্ট হচ্ছে। তার নিজের চোখের অনবরত ঝরতে থাকা অশ্রু লুকানোর জন্যেই সে ঘর ছেড়ে চলে গেল। উজান এবার আর মৌয়ের পিছু নিল না। মেয়েটাকে এই মুহূর্তে কিছুটা টাইম দেওয়া উচিত বলে সে মনে করলো। তাছাড়া সে ভালো করেই জানে মৌ এখন রাগ করে সোজা মৌসুমী চৌধুরী কিংবা তুবা ভাবির রুমে যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙানোর একমাত্র মোক্ষম ওষুধ ওরাই। মৌ করিডোর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে বারবার আশায় বুক বেঁধে পেছনের দিকে তাকালো, কিন্তু না। উজান তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পেছনে আসেনি। এতে মৌয়ের মনের ভেতর ক্ষতটা আরো দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পেছন থেকে এসে
সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পেছন থেকে এসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। একটু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করবে, কিন্তু আজ সে বুঝতে পারল এই সবই ছিল তার একতরফা রঙিন কল্পনা। দু চোখ বেয়ে নোনতা জল গড়িয়ে পড়তে লাগলো মোয়ের। সে আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষটা তার নিজের নয়, সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজান নিজেই তো বলেছিল যে তার জীবনে ভালোবাসার অন্য কোনো মানুষ রয়েছে যাকে সে অসম্ভব ভালোবাসে। এমনকি সেই রহস্যময়ী নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখে দিয়েছে শত শত গিফট। সেই মেয়েটা যদি মৌ নিজে হতো তবে উজান অন্তত একটাবারের জন্য হলেও তাকে বলতো, কিন্তু সে কোনোদিনও বলেনি। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজ একা একাই হাসে, গভীর ভালোবাসায় চুমু খায়। এমনকি সেই মেয়েটার ছবি উজান নিজের ফোনের ওয়ালপেপারেও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে সে, আগের মতো মৌকে আর ওনার ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটা কথাই শুধু শাসন আর কড়াকড়ি। এসব অবহেলার মানসিক কষ্ট মৌ আর নিতে পারছে না, তাই সে নিজেকে সরিয়ে নেওয়ার এই কঠিন পথটাই বেছে নিয়েছে। সে খুব ভালো করেই বুঝে গিয়েছে যে থাকতে চায় না তাকে জোর করে রাখা যায় না, তাই সে এবার মানুষটাকে মুক্ত আকাশে উঠতে দেবে। লোকটা যদি সত্যিই তার ভাগ্যে থাকে তবে একদিন ঠিকই নিজের নীড়ে ফিরে আসবে। মৌ রাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা কেটে গেছে। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভেতরের অস্থিরতা কিছুটা স্থিমিত হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল মৌয়ের খোঁজে। সে ভাবল মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে নিজের শাশুড়ির বুকে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উজান ধীর পায়ে নিচে নেমে এসে প্রথমে নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু অবাক কাণ্ড। রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকানো। মৌ যদি মায়ের কাছে আসতো তবে দরজা কোনোদিনই ভিতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌয়ের জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবলো, তাহলে কি মেয়েটা তুবা ভাবির রুমে গিয়ে উঠেছে? উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল এবং ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুম চোখ বুলিয়েও সে কোথাও মৌয়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও ঘুমে চোখ কসলাতে কসলাতে জানালেন যে মৌ এখানে আসেনি। তুবার মুখে এই কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে উজানের মুখের সমস্ত রং পাল্টে গেল। এক তীব্র গভীর অজানা ভয় তার বুকের ভেতরে জেঁকে বসলো। গভীর রাতে একটা মেয়ে রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে বাড়ির প্রতিটা রুম, প্রতিটা কোণ, এমনকি কিচেন রুম পর্যন্ত খুঁজে শেষ করলো, কিন্তু মৌ কোথাও নেই। যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। সে উজানের বুকটা এবার ভয়ে ধক করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। হুট করে তার মনে হলো মন খারাপ হলে প্রায়ই একটা জায়গায় যায়। উজানের এক সেকেন্ডও সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে পা রাখতে রাতের শীতল হাওয়া উজানের গায়ে এসে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরে জমে থাকা ভয়টা এক নিমিষে শীতল শান্ত হয়ে গেল। সে দেখলো ছাদের এক কোণে দোলনাটায় মৌ গুটিসুটি মেরে বসে আছে এবং দুলতে দুলতে একসময় ওখানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখের কোণে শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর উপর। হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশকে নিজের সব অভিযোগ জানাতে জানাতে মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবে ঘুমিয়ে পড়েছে। উজান আর নিজেকে সামলাতে পারল না। সে ঝড়গতিতে এগিয়ে গিয়ে মৌকে আলতো করে নিজের চওড়া বুকের সাথে চেপে ধরল। মৌয়ের পাতলা শরীরটাকে এক ঝটকায় নিজের পাজা করলে তুলে নিল। সে আচমকা এই শূন্যে ভেসে ওঠার কারণে মৌ ঘুমের ঘোরেও চরম এক অজানা ভয়ে উজানের শার্টের কলারটা নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। উজান পরম মায়ায় তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে উজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আলতো করে নরম বিছানায় শুইয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব ঘুচিয়ে তার শরীরের বড্ড কাছাকাছি নেমে এলো। মৌ তখনও ঘুমের ঘোরে অচেতন, তবে বরের পরিচিত পুরুষালী গায়ে সুবাস পেতে সে এবার অবচেতন মনে উজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভেতরের অবদমিত ক্ষোভটা যেন ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সে আচমকা মুখ বাড়িয়ে উজানের শক্ত হাতের উপর দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। উজান ব্যথায় সামান্য একটু হাসলো বটে, তবে মুখ ফুটে টু শব্দটিও করলো না, বরং কামড় খাওয়া হাতটা দিয়ে মৌয়ের পিঠটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঠিক তখনই ঘুমের ঘোরে মৌয়ের ঠোঁট দুটো কেঁপে উঠল। এক তীব্র কান্নার দমক সামলে অত্যন্ত অস্পষ্ট ভাঙা স্বরে সে বিড়বিড় করে বলে উঠল, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আর এই রুমে থাকবো না। এই পরীক্ষাটা শেষ হতে দিন, আমি অনেক দূর চলে যাব, অনেক দূরে। আপনি আমায় একটুও ভালোবাসলেন না। আমি শুধু খাতা কলমে আপনার নাম মাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আপনার সত্যিকারের মনের বউ হতে চাই। আপনি আমায় দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন। সারাদিন আমায় নানা ছুতোয় বড্ড জ্বালাতন করবেন। আমাকে সারা জীবন নিজের বউ বউ বলে পাগলের মতো আমার পিছু পিছু ঘুরবেন, কিন্তু আপনি তো আমায় কোনোদিনও নিজের মুখে বউ বলেই স্বীকার করবেন না। আমি আর থাকবো না এখানে, একটুও না।
কথাগুলো শেষ করতে মৌ ঘুমের ঘোরে এবার ডুকরে কেঁদে উঠল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতে নিজের প্রেয়সী সেই চরম বিষণ্ণ ও মলিন মুখখানার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, এই নিষ্পাপ মিষ্টি মেয়েটাকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালে কি সত্যিই চলতো না? উজান এক উষ্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করলো। সে আর নিজের ভেতরের ভালোবাসার জোয়ারকে আটকে রাখতে পারল না। সমস্ত নিয়ম কানুন আর গাম্ভীর্যের দেয়াল ভেঙে উজান নিজের মুখখানা প্রেয়সীর মুখের দিকে নামিয়ে আনলো। তারপর এক নাগালে পরম ব্যাকুলতায় গুনে গুনে প্রায় 500 চুম্বনে ভরিয়ে দিল ময়ের সারা মুখমণ্ডল। কপাল, চোখ, নাক, গাল কোথাও সে ছোঁয়া দিতে বাকি রাখল না। এতক্ষণের সব অবহেলার বেতের আঘাতের প্রায়শ্চিত্ত যেন সেই গভীর চুম্বনের নদী দিয়ে করতে চাইল। উজানের সেই শীতল ও তীব্র ঠোঁটের ছোঁয়ায় ঘুমের ঘরেও বারবার শিউরে শিউরে উঠতে লাগলো মৌ। অবশেষে উজান ময়ের কাঁপতে থাকা ওষ্ঠা ধরে নিজের ঠোঁট দুটো গভীরভাবে স্থাপন করলো। এক নিবিড় ও দীর্ঘ চুম্বনে মৌকে আবদ্ধ করে তার ঠোঁটের কোণে মুখ রেখে উজান অত্যন্ত ধীর ও মাদকতাময় স্বরে বিড়বিড় করে আওড়ালো, আমি এক্সট্রিমলি সরি জান, জাস্ট মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরে উজান চৌধুরী অনলি ইয়ার্স। এই উজান চৌধুরী তখন তার জীবনের সমস্ত গভীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবে আপনাকে। আমার সে ভালোবাসা, পাগলামি আর তীব্রতায় আপনি নিজে একদিন অতিষ্ঠ হয়ে যাবেন, আমাকে দূরে ঠেলে দিতে চাইবেন। তবে উজান চৌধুরীর বুক থেকে আপনার এক বিন্দু ছাড়ও মিলবে না। বড্ড ভালোবাসি যে আপনাকে, আমার এই ছোট্ট তেরামুখী পিচ্ছি বউটাকে উজান চৌধুরী নিজের জীবনের চেয়ে অনেক 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 বেশি ভালোবাসে। ভোরে স্নিগ্ধ নরম আলোয় চোখ মুখ কুঁচকে নিল মৌ। জানালার পর্দা গলে আসা সূর্যের তীক্ষ্ণ রশ্মি সরাসরি তার বন্ধ চোখের পাতায় এসে পড়ায় চরম বিরক্তি নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। কিন্তু তাতেও কোনো লাভের লাভ হলো না। রুমের অন্য কোণ থেকেও আলোর তীব্র আভা তার চোখে এসে বিচ্ছে। মৌ অবশেষে তীব্র বিরক্তি আর আলসেমি নিয়ে ধরফর করে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। মাথাটা বড্ড ঝিমঝিম করছে তার। গতকাল রাত জেগে একটানা পড়ার ধকল যে এই অবাধ্য শরীরটা নিতে পারছে না তা বেশ ভালোই টের পাচ্ছে সে। হঠাৎই মাথার ভেতর পরীক্ষা শব্দটা আসতেই এক প্রকার তড়িৎ গতিতে লাফিয়ে উঠল মৌ। ধক করে ওঠা বুক নিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা হওয়ার উপক্রম হলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক 9টা বেজে গেছে, অথচ তার পরীক্ষা শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি, অর্থাৎ ঠিক 10টায়। মৌ পাশ ফিরে তাকালো, কিন্তু পুরো বিছানায় উজানকে কোথাও খুঁজে পেল না। একরাশ তীব্র অভিমান আর ক্ষোভ এসে জমা হলো ময়ের ছোট্ট বুকটা। মনে মনে ভাবলো, মানলো উজান তাকে মনে প্রাণে বউ বলে স্বীকার করে না, তাই বলে এত বড় একটা পরীক্ষার দিন একটু ডেকেও দেওয়া গেল না। মানুষটা এতটা নিঠুর কিভাবে হতে পারে? মৌ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি করে খাট থেকে নামতে গেল, কিন্তু তাড়াহুড়ার চোটে গায়ের কমফোর্টারটা তার পায়ের সাথে পেঁচিয়ে গেল। ব্যালেন্স হারাতে বেড থেকে তার পা ফসকে গেল এবং সে সরাসরি শক্ত মেঝের দিকে পড়ে যেতে লাগলো। নিশ্চিত যন্ত্রণায় ভয়ে মৌ চোখ দুটো শক্ত করে বুজে নিল, কিন্তু পর মুহূর্তে নিজেকে মেঝেতে আবিষ্কার করার বদলে মৌ টের পেল সে শূন্যে ভাসছে। আর তার অতি পরিচিত মাদকতাময় পারফিউমের মিষ্টি ঘ্রাণ এসে নাকে লাগতে মৌ পিটপিট করে চোখ মেলে তাকালো। সামনে উজান তার শক্ত 2 বাহু দিয়ে পাজা খুলে তুলে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। উজানের সেই তপ্ত রাগী চাহনি দেখে মৌ চট করে নিজের চোখ নামিয়ে নিল। উজান অত্যন্ত যত্ন সহকারে তাকে বিছানার উপর বসিয়ে দিল, কিন্তু মৌ সেখানে 1 সেকেন্ডও বসল না। উজানের স্পর্শ থেকে বাঁচতে সে এক ছুটে ওয়াশরুমের ভেতর ঢুকে ধরাম করে দরজা আটকে দিল। আচমকা ঘটে যাওয়ায় হুটহাট কাণ্ডে উজান কপাল কুঁচকে ওখানেই দাঁড়িয়ে রইল। এই মেয়েটা যে কখন কি করে তার কোনো আগামাথা উজান চৌধুরী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারল না। ওদিকে ওয়াশরুমে ঢুকে মৌ আর পেছনের দিকে তাকালো না। সে খুব দ্রুত ফ্রেশ হয়ে নিজের কলেজের ড্রেসটা পরে রুমের ভেতরে হাজির হলো। সময় একদমই নেই। সে দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কোনো মতে নিজের চুলগুলো বাঁধার চেষ্টা করতে লাগলো, কিন্তু আফসোস, সে কবে নিজ হাতে চুল বেঁধেছে তা তার নিজেরই মনে নেই। সবসময় শাশুড়ি আম্মা নয়তো উজানই তার চুল বেঁধে দেয়, কিন্তু আজ সে উজান চৌধুরীর কাছে ভুলেও যাবে না। ওনার কোনো সাহায্য সে আজ জীবন গেলেও নেবে না। মৌ নিজেই জোর করে চিরুনি চালাতে গিয়ে নিজের অজান্তে চুল আরো বেশি জটিল করে ফেলল। উল্টো গোড়া থেকে চুল ছিঁড়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। খানিকটা দূর থেকে পড়ার টেবিলে চেয়ারে বসে উজান এই পুরো দৃশ্যটা দেখছিল আর মনে মনে মিটিমিটি হাসছিল। সে হাতের ফোনটা একপাশে রেখে ধীরে ধীরে মৌয়ের পেছনে এসে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে সে পরম মায়ায় তার চুল আশ্রয় দিতে শুরু করলো। মৌ অমনি নিজেকে ছাড়িয়ে দূরে সরে যেতে চাইল, কিন্তু উজান এক টানে তাকে নিজের আরো কাছে এনে কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, দিস ইজ টু মাচ পিচ্ছি, একটু নড়বে না বলছে। দিন দিন বড্ড বেশি ফাসিল আর অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। কাল জাস্ট পড়াশোনার জন্য 2টো বেদের বাড়ি দিয়েছে কি দিইনি, তার জন্য কাল থেকে কথা বলো তো দূর, আমার দিকে পাত্তাই দিচ্ছে না কেউ। আমি তো আর অন্য মদখোর স্বামীদের মতো নেশা টেশা করে ইচ্ছে মতো বউ পেটাই না, তাহলে এমন বিহেভিয়ার কেন? ওয়াই?
মৌ শক্ত হয়ে মাথা নিচু করে রইল। তার এই থমথমে বিষণ্ণ মুখখানা দেখে উজানের ভেতরে বড্ড হাসি পাচ্ছিল। সে নিজের ঠোঁটের কোণের হাসিকে চেপে রাখতে না পেরে হুট করে ফিক করে হেসে উঠল। উজানের মুখে এই অসময়ের হাসি দেখে মৌ অমনি চোখ রাঙিয়ে আয়নার দিকে তাকিয়ে ঝামটা দিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আমার চুল বেঁধে দিতে? হ্যাঁ, বলেনি তো। তাহলে কেন এখানে এসেছেন শুধু শুধু দয়া দেখাতে? আর শুনুন প্রফেসর সাহেব, আমি আপনার কোনো বউটো নই। সেই জন্য আমার গায়ে হাত তোলার বা শাসন করার আপনার কোনো রাইট নেই। আমার যা ইচ্ছে আমি তাই করবো, তাতে আপনার কি? আমাকেও ভালোবাসার মানুষের বড্ড অভাব পড়েছে, তাই না? জাস্ট একটা হাই দিলে হাজারটা ছেলের লাইন লেগে যাবে আমার পেছনে, আর উনি এসেছেন আমার সাথে ঢং করতে। হ্যাঁ, দেখি সরুন সামনে থেকে, আমার পরীক্ষা দিতে লেট হয়ে যাচ্ছে। মৌয়ের মুখ থেকে অন্য ছেলেদের লাইনের কথা শুনতেই হুট করে বিদ্যুৎ গতিতে উজানের পুরো শরীর শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় মৌয়ের কোমর চেপে ধরে নিজের চওড়া শক্ত বুকের সাথে তাকে একদম পিষে মিশিয়ে নিল। সকাল সকাল মেয়েটার মুখ থেকে এমন তেরা আর আলগা উত্তর শুনতেও বিন্দু মাত্র ভালো লাগছিল না, কিন্তু উজান রাগ করতে গিয়েও পারল না, কারণ সে খুব ভালো করে জানে কাল রাতে মেয়েটার মনে সে গভীর আঘাত করেছে। তার এই অভিমানটুকু তার প্রাপ্য। মৌ উজানের এই অনাকাঙ্ক্ষিত শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে আপ্রাণ ছটফট করতে লাগলো, কিন্তু একজন সিআইডি অফিসারের শক্তির কাছে তার এই ছটফটানি সম্পূর্ণ বৃথা গেল। মৌ এবার নিজের রাগ আর অভিমান ধরে রাখতে না পেরে ডুকরে কেঁদে উঠল। ছাড়ুন আমায়, আপনাকে স্পর্শ আমার অসহ্য লাগছে। উজান মৌয়ের চোখের দিকে নিজের ধারালো দৃষ্টি স্থির করে খুব ধীর কণ্ঠে শুধালো, মাত্র এক রাতেই কি আপনার সব গভীর ভালোবাসা শেষ হয়ে গেল ম্যাডাম? এই কি আপনার সেই চিরকালের জন্য আঁকড়ে ধরে রাখার ভালোবাসা? মৌ নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে একরাশ বিষণ্ণতার তাচ্ছিল্য মেশানো মুখে উত্তর দিল। আমি দুনিয়ার কাউকেই ভালোবাসি না, ছাড়ুন আমায়। মৌয়ের মুখ থেকে এই কাউকে ভালোবাসি না কথাটা শুনে উজানের ভেতরের পুরুষালী অহংকারটা চট করে মাথাচাড়া দিয়ে উঠল। সে মৌয়ের কোমর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বেশ কঠিন ও গম্ভীর গলায় বলল, আচ্ছা যান, ছেড়ে দিলাম আপনাকে। এই বলে উজানার এক মুহূর্ত রুমে না দাঁড়িয়ে গটগট করে কক্ষ ত্যাগ করলো। মৌ স্তব্ধ হয়ে উজানের চলে যাওয়া দরজার দিকে তাকিয়ে রইল। মানুষটা এতটা নির্বোধ কিভাবে হতে পারে? একটা মেয়ে যে শুধু নিজের ভেতরে তীব্র অভিমান থেকেই সামান্য কথাটা বলেছে, তা লোকটা নিজের মুখের ভাষা দিয়ে বিশ্বাস করে ওভাবে চলে গেল। মৌ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে কোনো মতে নিজের চোখটা মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় স্কেল কলম আর বোর্ড নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে নেমে সে ড্রয়িং রুমে থাকা বাড়ির সব বড়দের দোয়া নিল। তারপর ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরার হাত শক্ত করে ধরে এক প্রকার টানতে টানতে বাড়ির বাইরে চলে গেল। যাওয়ার সময় সেই ডাইনিং টেবিলে বসে থাকা উজানের দিকে একবার ফিরেও তাকালো না। উজান ডাইনিং টেবিলে প্লেটের সামনে বসে থাকলো। ময়ের এই অবহেলার উপেক্ষা সে কিছুতে সহ্য করতে পারছিল না। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। প্লেটের খাবার মুখে তোলার রুচিটুকু তার হারিয়ে গেল। সেও খাবার না খেয়ে চেয়ার ছেড়ে এক ঝটকায় উঠে নিজের বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ময়ের এই অ্যাভয়েড করাটা তার পুরুষ হৃদয়ে তীরের মতো বিঁধছে। বড্ড কষ্ট হচ্ছে তার, কিন্তু সে যে একজন শক্ত মনের পুরুষ, তাই নিজের ভেতরের এই তীব্র হাহাকার মুখে প্রকাশ করা তার বারণ। টানা 1.5 ঘন্টা ধরে পরীক্ষার খাতায় হিজিবিজি কাটলো মৌ, কিন্তু এই দীর্ঘ 90 মিনিটের একটা সেকেন্ডের জন্য উজান চৌধুরী তার সাথে দেখা করতে আসেনি। উজানের দেখা পাওয়ার আশায় মৌ কয়েকবার মিথ্যা বলে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ক্লাসরুম থেকে বেরিয়েছিল, কিন্তু পুরো করিডোর খুঁজে ফলাফল শূন্যই রইল। লোকটা সত্যি তাকে একটুও দেখতে আসেনি। পরীক্ষা শেষ হতে তখনও বেশ কিছুটা সময় বাকি। মৌ আর ক্লাসরুমে টিকতে পারল না। খাতা জমা দিয়ে এসে সে সোজা কলেজ ক্যাম্পাসের এক কোণে থাকা বিশাল বকুল গাছটার নিচে এসে বসলো। বাকি পরীক্ষাগুলো দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তার ভেতরে অবশিষ্ট নেই। মেহের তখনও হলের ভেতরে এক মনে লিখে যাচ্ছে, কিন্তু মৌয়ের মন কোনোভাবেই টিকছিল না। সে চলছল চোখে কলেজের চারিপাশে চত্বরে বারবার পরখ করলো, কিন্তু কোথাও উজানে সে পরিচিত দীর্ঘ অবয়বের অস্তিত্ব মিলল না। এক তীব্র অভিমানী রাগ এসে ভর করল মৌয়ের মাথায়। সে এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে আর কারোর জন্য অপেক্ষা না করে একাই কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু গেটের বাইরে পা রাখতে সামনের দৃশ্য দেখে তার দুই ভ্রু কুঁচকে গেল। সে দেখলো ইফাত গেটের পাশে একটা ওয়াটার বোতল আর ছাতা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে মেহেরের জন্য অপেক্ষা করছে। রোদের মধ্যে ইফাতকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৌয়ের ভেতরে রাগটা যেন আরো চওড়া হয়ে উঠল। সে দাঁড়িয়ে আছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু উজান কেন তার জন্য দাঁড়ায়নি এটাই কথা। সে তড়িঘড়ি করে ইফাতের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ঝটকায় ইফাতের হাত থেকে পানির বোতলটা ছিনিয়ে নিয়ে গড়গড় করে বলে উঠল, দেব না আমি তোমার কাছে আমার জানের টুকরো মেহুকে বিয়ে। তুমি একদমই ভালো নও, হাজারটা মেয়ের সাথে সারাদিন কথা বলো, একটা খারাপ ছেলে তুমি। আমি আমার মেহুকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেবো, তোমার মতো লম্পটের হাতে দেবই না। ইফাত ময়ের এমন আকস্মিক আক্রমণে প্রথমত থতমত খেলেও পরক্ষণে মৃদু হাসলো। ময়ের এই তেরামুখ রাগ দেখার পর তার আর বুঝতে বাকি রইল না যে উজানের উপর রাগ করে ভাবি জানাজ এভাবে ফেটে পড়ছেন। ইফাত মুখ খোলার আগেই মৌ আবার দাঁত চেপে বলতে লাগলো,
কি ভেবেছো তোমরা পুরুষ মানুষেরা? হ্যাঁ, মনে করেছো আমরা মেয়েরা পায়ের জুতো? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর আমার মিহু ওই বাড়িতে এক সেকেন্ডও থাকবে না। তোমার ওই ভীষণ পাষাণ ভাইকে নিয়ে এক্ষুনি পরিষ্কার করে বলে দিও গিয়ে। আমি উজান চৌধুরীকে ছেড়ে চলে যাচ্ছি, এমনকি একটা পরীক্ষাও দেব না আমি। আমি আজ এক্ষুনি নিজের বাপের, ওনার বড্ড ইগো তাই না? নষ্ট পুরুষ একটা, এত কিউট একটা মেয়েকে বউ হিসেবে পেয়েও ওনার মনে বিন্দুমাত্র খুশি নেই। আমি অলরেডি আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি, আব্বু গাড়ি নিয়ে রাস্তায় চলে এসেছে। আমি আজই বিদায় হব। এই খচ্চর মানুষদের সাথে আর এক মুহূর্ত থাকবো না আমি। মৌ ইফাতের কোনো কথা শোনার বা বোঝার চেষ্টা করলো না। এমনকি চৌধুরী বাড়ি থেকে তাদের নেওয়ার জন্য যে গাড়িটা এসেছিল মৌ সেদিকে ফিরেও তাকালো না। সে গটগট করে হেঁটে সামনের রাস্তার দিকে চলে গেল। মৌকে ওভাবে হনহন করে চলে যেতে দেখে ইফাতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোন বের করে সোজা উজানকে কল দিল। ওদিকে কাঙ্ক্ষিত নম্বরটিতে রিং হতেই উজান ফোনটা রিসিভ করলো, কিন্তু উজান হ্যালো বলার আগেই ওপাশ থেকে ইফাতের কর্কশ ও চড়া কণ্ঠস্বর ভেসে এলো। শালা, জলদি বাসায় আয় বলছি, নয়তো তোর বউ আজ চিরতরে বাপের বাড়ি চলে যাবে। একবার যদি বউ হাতছাড়া হয়ে যায় তখন তোর ওই সিআইডির ইনভেস্টিগেশনের মাথায় গুলি মারিস। হোয়াট? আমার বউ চলে যাবে বললে হলো নাকি? আমি কি বউকে তাড়িয়ে দেওয়ার জন্য বিয়ে করেছে? উজান খানিকটা আতঙ্কিত উচ্চস্বরে কথাটা বলল। আসলে সে একটা নতুন ইনভেস্টিগেশন করতে ঢাকা থেকে কিছুটা দূরের একটা হাইওয়েতে এসেছে। সেজন্য আজ সকালে কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করে সে তড়িঘড়ি করে স্পটের দিকে রওনা দিয়েছিল। কিন্তু এখন ইফাতের মুখে আকস্মিক খবর শুনে নিজের আত্মায় যেন খাঁচাছাড়া হওয়ার উপক্রম হলো। ইফাত ওপাশ থেকে উজানের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়েছে, চেয়ে উঠল। শালা ভণ্ড, একদম চুপ কর তুই। বউকে যদি এতই ভালোবাসিস তবে সেটা নিজের মুখে স্বীকার করতে এত কাহিনী কেন? ভাবি মাত্রই আমাকে বলে গেল তার বাবা নাকি অলরেডি আমাদের বাসার অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর বড় বাবাইও নাকি ভাবিকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার পক্ষে, যেখানে তার নিজের কোনো সম্মান নেই। ভাবি নাকি সেখানে আর থাকবে না, এমনকি সামনের একটা পরীক্ষাও দেবে না। শালা, বউয়ের পরীক্ষার জন্য এতদিন এত নাটক করলি, এবার হাত থেকে বউটা চলে গেলে বুঝবি যৌবনের ঠেলা কাকে বলে। আমি এখানে দিন রাত এক করে ফুলকন্যাকে নিজের ঘরে তোলার স্বপ্ন দেখছি, ঘরে এক অপ্সরা বউ থাকতেও নজর দেয় না। ছ্যা, রাখ ফোন। এই বলে ইফাত রাগের কারণে খট করে ফোনের লাইনটা কেটে দিল। ওদিকে চলন্ত গাড়ির ভেতরে ফোনের ওপাশে উজানের পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। মৌ মেয়েটা যে পরিমাণ তেরা আর জেদি, তাকে দিয়ে কোনো কিছুই অসম্ভব নয়। সে আজই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, এটা উজান খুব ভালো করে জানে। কিন্তু ঢাকার এই জ্যাম আর এত দূর পথ পাড়ি দিয়ে সে কীভাবে মাঝ রাস্তা থেকে এত দ্রুত মৌয়ের কাছে পৌঁছাবে? এই চিন্তাতেই প্রফেসরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। মেহের মাত্রই পরীক্ষা শেষ করে ক্লাসরুম থেকে বের হলো। তার মনটা বড্ড খারাপ হয়ে আছে একমাত্র মৌয়ের জন্যে। পরীক্ষার হলে দুজনের বসার দূরত্ব অনেক বেশি থাকায় মেহের মৌকে বিন্দু মাত্র হেল্প করতে পারেনি। তাছাড়া মৌ মাত্র 1.5 ঘন্টা লিখে খাতা জমা দিয়ে চলে গেছে। এত কম সময়ে লিখে সে কত নম্বরই বা পাবে? তবে মেহেরের মনে মৌয়ের প্রতি এইটুকু গভীর বিশ্বাস আছে যে মেয়েটার মাথা যতই তেরা হোক না কেন সে ঠিকই মোটামুটি একটা মার্কস পেয়ে পাশ করে যাবে অন্তত। মেহের ক্লাসরুম থেকে বের হয়ে পুরো কলেজ ক্যাম্পাসে চারিদিকে ভালো করে তাকালো, কিন্তু কোথাও মৌয়ের দেখা মিলল না। মুহূর্তেই মধ্যেই একরাশ বিষণ্ণতা এসে ভর করলো তার মনে। মেয়েটা হঠাৎ কোথায় চলে গেল সে কিছুই বুঝতে পারছে না। মেহেরকে না বলে মৌ সাধারণত কোথাও এক পাও নড়ে না, সেখানে আজ তাকে একা ফেলে রেখে নিখোঁজ। মেহের প্রায় আধা ঘন্টা সময় নিয়ে একা একাই পুরো কলেজ চক্কর দিল, কিন্তু তবুও মৌয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। মৌয়ের জন্য টেনশনে মেহেরের ফর্সা কপালে এবার বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে শুরু করলো। শুধু মৌ নয়, কলেজের চত্বরে সে আজ উজানকে কোথাও দেখতে পেল না। অতঃপর একরাশ ক্লান্তি আর বিরক্তি নিয়ে মেহের যখন কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই আচমকা ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। কিছু বুঝে ওঠার আগে কেউ একজন চিল পাখির মতো এসে মেহেরকে এক হ্যাচকা টানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট কারের ভেতরে টেনে নিয়ে নিল, এবং সাথে সাথে গাড়ির দরজা লক হয়ে গেল। হুট করে এমন আকস্মিক ও ভীতিজনক কাণ্ড ঘটায় মেহের প্রচণ্ড আতঙ্কে নিজের চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে নিল। তার পুরো শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে চোখ পিটপিট করে মেলে তাকালো এবং সামনে বসা চালকের আসনের মানুষটিকে পরখ করলো। সামনে ইফাতকে চওড়া হাসিতে বসে থাকতে দেখে মেহেরের বুকের ভিতর এতক্ষণ ধরে জমতে থাকা ভয়ের মেঘটা কেটে গিয়ে এক চিলতে স্বস্তি ফিরে এলো। তবে ভয়টা সে সত্যিই মাত্রাতিরিক্ত পেয়েছিল। রাগে, ক্ষোভে আর অভিমানে মেহের আর নিজেকে সামলাতে পারল না। সে অমনি নিজের 2 হাত বাড়িয়ে ইফাতের চওড়া বুকে ধুমধাম থাপ্পড় মারতে শুরু করলো।
ইফাত বিন্দুমাত্র বিরক্ত হলো না, বরং সে শব্দ করে হাসলো। এই প্রথম মেয়েটি নিজের থেকে নিজেকে অধিকার খাটিয়ে তাকে স্পর্শ করেছে। মেহেরের এই মিষ্টি মারের সামনে সে নিজেকে সমর্পণ করে দিয়ে চুপচাপ বসে রইল, বিন্দুমাত্র বাধাও দিল না। বেশ কিছুক্ষণ ধরে মারার পর মেহের ক্লান্ত হয়ে নিজের হাত থামালো এবং চোখ রাঙিয়ে ফুঁসতে ফুঁসতে লাগলো। এভাবে কেউ বুনো পশুর মতো টান দেয়? হ্যাঁ, আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো বুক ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। কোন না কোন অন্য পুরুষ আমাকে টাচ করেছে। মেহেরের মুখ থেকে অন্য কেউ টাচ করেছে কথাটা শোনা মাত্র ইফাতের মুখে সে চওড়া হাসি এক নিমিষে উধাও হয়ে গেল। তার চোখের মণি দুটো রাগে লালচে বর্ণ ধারণ করলো। সে এক তীব্র হুঙ্কার দিয়ে বজ্রকঠিন কণ্ঠে বলে উঠল, জিহ্বা টেনে একদম ছিঁড়ে ফেলবো সেই শকুনে যে আমার এই মিষ্টি ফুলকন্যাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে। মনে রাখবে ফুলকন্যা, তুমি অনলি ওয়ান অ্যান্ড অনলি এই ইফাত চৌধুরীর। এই ইফাত চৌধুরী ব্যতীত দুনিয়ার অন্য কোনো পুরুষ তোমাকে ছোঁয়াতো দূর, ছায়ার পাশে দাঁড়ানোর যোগ্যতাও রাখে না। জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই তীব্র অধিকারবোধ আর চরম পাগলামি দেখে মেহের এক দৃষ্টিতে অপলক হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। তার বড় বড় চোখ দুটোর কোণে এবার জল চিকচিক করে উঠল। মানুষটা তাকে সত্যি বড্ড বেশি ভালোবাসে। তবে এই আকাশসম ভালোবাসা কি আদৌ চিরকাল স্থায়ী হবে, নাকি সময়ের স্রোতে এক সময় ক্ষণস্থায়ী রূপ নিয়ে মিলিয়ে যাবে? মেহের নিজের মনের ভেতরে জমাট বাঁধা ভয় থেকে আনমনেই ফিসফিস করে বলে উঠল, আমাকে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষ টাচ করলে আপনার সত্যি এতটা খারাপ লাগে? মেহেরের প্রশ্নের জবাবে ইফাত আর কোনো কথা বলল না। সে শুধু নিজের স্থির ও তীক্ষ্ণ দৃষ্টি মেহেরের চোখের উপর নিক্ষেপ করলো। তার পকেট থেকে একটা রুমাল বের করে অত্যন্ত যত্ন পরম মমতায় মেহেরের কপালে আর মুখে লেগে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো আলতো করে মুছে দিতে লাগলো। ঘাম মোছা শেষ করে ইফাত নিজের অজান্তে মেহেরের নরম হাতের ভাঁজে নিজের উষ্ণ ঠোঁটের এক গভীর স্পর্শ এঁকে দিল এবং অত্যন্ত মৃদু মাদকতাময় স্বরে আওড়ালো, তুমি শুধু আমারই ফুলকন্যা মেহের, কেবলই আমার। এই ইফাত চৌধুরী নিজের ব্যবহৃত একটা সামান্য সুতাও কখনো কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। সেখানে তোমাকে অন্য কারোর সাথে কল্পনা করা তো আমার ভাবনারও অতীত। যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে, তবে ইফাত চৌধুরী শুধু খারাপ লাগা নিয়ে বসে হাত কামড়াবে না। সে দরকার হলে সেই পুরুষকে নিজ হাতে খুন করে মাটিতে পুঁতে ফেলবে। কথাটা যেন এক বজ্রপাতের মতো মেহেরের বুকে গিয়ে বিঁধল। তার দু চোখ বেয়ে অবাধ্য অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো। সেই ইফাতের চোখের দিকে নিজের কাঁপতে থাকা চোখ দুটো স্থির রেখে এক বুক কাঁপানো প্রশ্ন করে বসলো, যদি কখনো আপনি শোনেন যে আমাকে আপনি ব্যতীত অতীতে অন্য কেউ অনিচ্ছা সত্ত্বেও স্পর্শ করেছে, কিংবা কোনো কলঙ্কের ছোঁয়া আমার গায়ে লেগেছে, তখন কি আপনি আমাকে এই মাঝ নদীতে একলা ফেলে চিরতরে চলে যাবেন, নাকি সেদিনও আমাকে নিজের ঘরের বৈধ বউ করে বুকে টেনে নেবেন? মেহেরের এই আকস্মিক ও রহস্যময় প্রশ্ন শুনে ইফাত এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। মেয়েটার অতীত জীবন সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। তবে মেয়েটার চোখে সেই তীব্র আকুতি আর মনের ভেতরে লুকানো ক্ষতটা সে আজ ঠিকই বুঝতে পারল। ইফাত আর কোনো প্রশ্ন করে মেহেরকে ছোট করল না। সে এক ঝটকায় মেহেরকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথাটা নিজের চওড়া ও শক্ত বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। সে মেহেরের চুলে নিজের চিবুক ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইফাত চৌধুরী কখনো ফাঁকা মুখে বড় বড় কথা বলে না ফুলকন্যা। সময় এলে সে নিজের ভালোবাসা হাতে কলমে প্রমাণ করে দেখিয়ে দেবে। আমার বুকে তোমার ঠাঁই আজীবন ছিল আর আজীবন থাকবে। ইফাত চৌধুরী কখনো কলঙ্কের ভয় পায় না। সে তোমার সাথে থাকার জন্য পৃথিবীর সকল কলঙ্ক নিজের গায়ে মাখতে রাজি। মেহের নিজের চোখ দুটো বুজে পরম শান্তিতে ইফাতের বুকের ভেতরে দ্রুত চলতে থাকা হৃদস্পন্দন শুনতে লাগলো। সে নিজের দুই হাত দিয়ে ইফাতের শার্টটা শক্ত করে খামচে ধরলে এই মানুষটাকে সে এখন নিজের জীবনের চেয়েও বেশি ভরসা করে। মেহের মনে মনে ভাবলো, ইফাত নিশ্চয়ই তার অতীতের সব অনিচ্ছাকৃত ভুল আর ক্ষতগুলোকে নিজের গভীর ভালোবাসা দিয়ে মাফ করে দেবে, তাকে কোনোদিনও মাঝপথে ফেলে চলে যাবে না। হঠাৎই সে ধরফড়িয়ে বলে ওঠে, আমার মৌ কোথায়? গাড়ি থামান প্লিজ, আমার মৌ। রিল্যাক্স ফুলকন্যা, ভাবি বাসায় চলে গিয়েছে, সো ভয় পেও না, আমি আছি। মেহের তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মৌ ঠিক আছে এটাই জানার ছিল। এখন বুকের ভারটা কম মনে হচ্ছে। তাছাড়া উজান যেখানে আছে সেখানে মৌয়ের কোনো ক্ষতি হবে না। তো চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ঝড়ের গতিতে পাগলের মতো ছুটে ভেতরে এলো উজান। ঢাকা থেকে এত দূর পথ সে কীভাবে যে বাইক চালিয়ে এসেছে তা কেবল ওই উপরওয়ালাই জানেন। অন্তদন্ত আশায় তার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। গায়ের সাদা ফর্মাল শার্টটা ঘেমে ভিজে
শরীরের সাথে লেপ্টে আছে, যার ফলে তার সুগঠিত শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভেতরে তাড়াহুড়ো করে ঢুকে আসার সময় উজান দরজার চৌকাঠে বার কয়েক হোঁচট খেলো, কিন্তু নিজের শরীরে সে ব্যথার দিকে বিন্দুমাত্র পরোয়া করল না সে। হাঁপাতে হাঁপাতে সে পরখ করলো পুরো বাড়িটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, অথচ এই মৌ একাই পুরো বাড়ি নিজের চঞ্চলতায় মাতিয়ে রাখে। উজান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আম্মু, আমার বউ কই? ও আম্মু, আম্মু, আমার বউ কোথায় গেল? উজানের এমন মেঘনাদ সদৃশ্য চড়া কণ্ঠস্বর পেয়ে ওপর থেকে আরিফুর চৌধুরী, মৌসুমী চৌধুরী ও তুবা তড়িঘড়ি করে ড্রয়িং রুমে হাজির হলেন। আর ঠিক তখনই বাহির থেকে ইফাত ও মেহেরও হন্তদন্তে ভেতরে প্রবেশ করলো, কিন্তু উজান এই মুহূর্তে কারো দিকে তাকালো না। কোনো কিছু দেখার মানসিকতাও তার নেই। সে সোজা নিজের বাবার সামনে গিয়ে রক্তচক্ষু নিয়ে দাঁড়ালো। ড্যাড, আমার বউ কোথায়? তুমি ওকে কেন ওর বাপের বাড়ি পাঠাচ্ছ? হ্যাঁ, আমি ওর লিগ্যাল হাজব্যান্ড। তুমি কি পারমিশন আমার কাছ থেকে নিয়েছো? নাওনি তো? তাহলে কোন অধিকারে আমার বউকে এভাবে বাড়ি থেকে ওর বাপের বাড়ি যেতে দিচ্ছ? আরিফুর চৌধুরী ছেলের এই তর্জন গর্জন ও রুদ্রমূর্তির দিকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। তিনি অত্যন্ত আয়েশ করে সোফায় গিয়ে আরাম করে বসলেন এবং খবরের কাগজটায় চোখ বুলাতে লাগলেন। উজানও দাপট দেখিয়ে তার পিছু নিল। নিজের বাবার এমন চরম শান্ত আর ডোন্ট কেয়ার ভঙ্গি দেখে উজানের সারা শরীর এবার রাগে কাঁপতে লাগলো। এমনিতে এক পিচ্ছি তারা মুখো বউকে সামলাতে দিন রাত তার হিমশিম খেতে, আর এখন তার উপর জুটেছে বাবা নামক এক মির্জাফর। উজান এবার বাজখায় মেজাজে গর্জে উঠে বলল, ড্যাড, কথা বলছো না কেন তুমি? আমার বউ কই? আরিফুর চৌধুরী আবারও এমন একটা ভাব নিয়ে বসে রইলেন যেন কিছুই হয়নি। তার সামনে কোনো মানুষ নয়, বরং একটা মাছি ভনভন করছে। উজান এবার ধৈর্যের শেষ বাকটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রাগের মাথায় এক ঝটকায় ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে কর্কশ শব্দে টেবিলের উপর থাকা গ্লাস প্লেট ও পানির জগ সহ সমস্ত জিনিসপত্র মেঝেতে আছাড় মেরে উল্টে ফেলে দিল। কাঁচ ভাঙা তীব্র শব্দের মাঝে সে সিংহের মতো রাগান্বিত কণ্ঠে হুঙ্কার তুলল, এই ড্যাডের বাচ্চা ড্যাড, বিয়ে করে দিয়ে আমার বউকে আবার শ্বশুরবাড়ি কেন পাঠাচ্ছ? আমি এখন বউ ছাড়া কিভাবে থাকবো? আমার বউ চাই, বউ দাও তাড়াতাড়ি। আল্লাহ গো, আমার বউ কই? ছেলের মুখে ড্যাডের বাচ্চা ড্যাড এবং এই নজিরবিহীন পাগলামি দেখে আরিফুর চৌধুরী এবার একটু মনোযোগ দিলেন। তিনি নিজের খবরের কাগজটা পাশে রেখে গলার গম্ভীর ভাবটা বজায় রেখে উত্তর দিলেন, দেখ উজান, তোর সাথে এই ফালতু বিষয়ে আমি অযথা সময় নষ্ট করতে চাই না। তুই তো আমার মামনিকে নিজের বউ বলে মানিয়েছি না, তবে এখন হঠাৎ এত বউ বউ করে কেন চিল্লাচ্ছিস? হোয়াই? আমি ওকে ওর নিজের ভালোর জন্যই বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ভালো? কিসের ভালো? হ্যাঁ, তুমি যাকে মামনি বলছো সে আমার বিবাহিত বউ। আমার পারমিশন ছাড়া ওর ভালো চাওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে ড্যাড? আমার বউ ভালো থাকবে না মন্দে থাকবে তা আমি নিজে দেখে নেব। তুমি কেন মাঝখান থেকে ওকে বাপের বাড়ি পাঠাবে? বউ কই আমার, তাদের বলো। ঠিক সেই মুহূর্তে উপরে সিঁড়ির দিকে সবার নজর গেল। দেখা গেল মৌ এবং তার বাবা সিঁড়িতে একটা ট্রলি ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে আসছেন। মৌয়ের গায়ে জড়ানো এক অপরূপ লাল টুকটুকে বেনারসি শাড়ি, ঠিক যেন এক নতুন বইয়ের সাজে এসে চিরতরে চৌধুরী বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মৌকে লাল শাড়িতে দেখে উজানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বিদ্যুৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু মৌ অমনি উজানের উপস্থিতি টের পেয়ে এক ঝটকায় অন্যদিকে সরে গেল। তাড়াহুড়ো করে এগোতে গিয়ে উজান সোফার কোণে পায়ের বুড়ো আঙ্গুলে খানিকটা তীব্র ব্যথা পেলেও মুখ ফুটে কোনো শব্দ করল না। মৌ এবার নিজের চোখের জল আড়াল করে এক ভুক অভিমান আর বাজখায় মেজাজ নিয়ে উজানের দিকে না তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনাকে বলেছি না আসবেন না আমার কাছে, তবু কিসের অধিকারে আসেন আপনি? আবু চলো, এনার একটা কথাও শুনবো না আমি। উজান মৌয়ের কোনো বারণ কোনো নিষেধেরই তোয়াক্কা করল না। সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে মৌয়ের সাথে ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। তার দুই হাত দিয়ে মৌয়ের কাজ চেপে ধরে চোখের দিকে তাকে অত্যন্ত কাতর স্বরে প্রশ্ন ছুড়ে দিল, পিচ্ছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। এমন পাগলামি করো না। আমি তোমার ছেড়ে কিভাবে থাকবো বলো তো? চলে যেও না প্লিজ। তোমার যা চাই, তুমি যা আবদার করবে সব এনে দেবে উজান চৌধুরী। তবু আজ এভাবে চলে যেও না প্লিজ। মৌ উজানের এই আকুল মিনতির একটি কথাও কান দিয়ে শুনল না। তার মনের ভেতর জমে থাকা অভিমানের পাহাড় আজ তাকে বড্ড অন্ধ করে তুলেছে। সে জেনে শুনে দরজার দিকে পা বাড়াতে উজান এক বিশাল দেয়াল বা ঢাল হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মৌ ওপাশ থেকে যাওয়ার
অনেক চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো সব চেষ্টা বৃথা যাচ্ছে তখন সে নিজের জেদ ধরে রাখতে এক অভাবনীয় কাণ্ড করলো। নিজের গায়ের বেনারসি শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে নিয়ে সে নিজের সর্বশক্তি দিয়ে উজানকে এক ধাক্কা দিল। কিন্তু উজান মোয়ের সেই পুতুলের মতো ধাক্কা এক চুল পরিমাণও নিজের জায়গা থেকে সরল না। উল্টো সে মোয়ের দুটো হাত নিজের শক্ত মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরে রাখলো। ঠিক তখনই মোয়ের বাবা দীর্ঘ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালেন। নিজের শ্বশুরমশাইকে সামনে দেখে উজান চট করে মোয়ের হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একগাল হেসে বিনয়ের সাথে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। মোয়ের বাবা জামাতার এই আকস্মিক রূপ দেখে মনে মনে বেশ চমকালেন। ছেলেটি ঝড়ের গতিতে ঘরে এলো কখন, ভাঙচুর করলো কখন, আর এমন সাধু সেজে সালাম দিচ্ছে এখন। তিনি নিজের গাম্ভীর্য বজায় রেখে সোজাসাপটা বলতে লাগলেন, উজান বাবা, আমি একজন স্পষ্টবাদী মানুষ। আমি সত্যি আগে জানতাম না যে তুমি আমার এই মেয়েটাকে সম্পূর্ণ অনিচ্ছায় আর পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছো। মনে রেখো বাবা, আমার মেয়ে আমার মাথার বোঝা নয়, ও আমার মাথার মুকুট। আর আমি বেঁচে থাকতে কখনোই আমার মুকুটের সম্মানহানি হতে দেব না। আমার মেয়েটাকে তোমার মনে নাইবা ধরতে পারে, কিন্তু ভালোবাসাহীন এক ছাদের নিচে অবহেলায় যে ওকে তোমার কাছে ফেলে রাখবো, আমি তেমন বাবা নই। আমার মেয়ের পুরো ভবিষ্যৎ এখন ওর সামনে পড়ে রয়েছে, তাই এখন আমি নিজের অধিকারেই আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আমি চাই না আমার মেয়ের জীবনটা তোমার এই অবহেলার উদাসীনতার জন্য অকালে শেষ হয়ে যাক। ভালো থেকো তুমি। শ্বশুরমশাইয়ের মুখে চূড়ান্ত সিদ্ধান্তের কথা শুনে উজান বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সে মৌয়ের দিকে আর চোখে দৃষ্টিপাত করে খুব ভালো করে বুঝতে পারছে আজ মৌ যেভাবেই হোক চলে যাবে, কিন্তু এই অবাধ্য তেরামুখ পিচি মৌকে ছাড়া সে নিজে কিভাবে বাঁচবে তা তো তার নিজেরও জানা নেই। এ মেয়েটাকে কিভাবে মানাবে? অবাধ্য মেয়েটা কেন যে তার মনের ভিতরে লুকানো কথাগুলো একটু বুঝতে চায় না তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না উজান। মোয়ের বাবা আর কোনো কথা না বাড়িয়ে মোয়ের ডান হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরলেন এবং দরজার দিকে হাঁটতে লাগলেন। মৌ বাবার সাথে যেতে যেতে শেষবারের মতো একরাশ অসহায় চোখ মেলে তাকালো উজানের দিকে। তার চোখের সেই শেষ চাহনিতে এক বিন্দু আশা লুকিয়েছিল। এই শেষ মুহূর্তে হলেও লোকটা হয়তো নিজের সমস্ত পুরুষালী অহংকার আর গাম্ভীর্য বিসর্জন দিয়ে সবার সামনে চেঁচিয়ে বলবে, তোমাকে ভালোবেসে পিচ্ছি। বাবার হাত ধরে মৌ যখন সদর দরজার দিকে ৩-৪ কদম এগিয়ে গেল, ঠিক তখনই ঘরের সবাইকে স্তব্ধ করে দিয়ে আচমকা উজান এক লাফে গিয়ে মৌকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে টেনে নিল এবং গলায় চেঁচিয়ে কেঁদে উঠল। ও শ্বশুর আব্বা গো, আমার বিড়ালের বাচ্চার মতো বউটাকে নিয়ে যায় না গো। আল্লাহ, আমি বউ ছেড়ে কিভাবে থাকবো? আম্মু, তোমার ছেলের কেমন যেন লাগছে। বউ বউ এই বলে সে সবার সামনে মোয়ের গালে এক শব্দ করে চুমু বসিয়ে দিল। উজানের এমন নজিরবিহীন কাণ্ড কারখানা দেখে ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। একজন রাশভারী প্রফেসর সাহেবের মুখ থেকে এমন বিড়ালের বাচ্চার মতো বউ ডাক আর বাচ্চাদের মতো কান্না শুনে মৌসুমী চৌধুরী নিজের আঁচলে মুখ লুকিয়ে মিটমিট করে হাসতে লাগলেন। ওদিকে ইফাত এতক্ষণ মেহেরের গা ঘেঁষে দাঁড়িয়ে তাদের এই রোমান্টিক কাণ্ড কারখানা দেখছিল। সে সুযোগ বুঝে মেহেরের কানের কাছে মুখ এনে হালকা ফিসফিসিয়ে প্রতিধ্বনিত করে বলল, ভালোবাসি ফুলকন্যা। ইফাতের এই অসময়ের দুষ্টুমিতে মেহেরের মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করলেও গুরুজনদের সামনে ভীষণ লজ্জা পেয়ে ইফাতকে নিজের কোনোই দিকটা হালকা গুঁতো মারল। বাড়ির বাকি সকলে হয়তো উজান আর ময়ের ঝগড়া দেখছিল, কিন্তু উজানের এই নতুন রূপটি সবার কাছে বড্ড অদ্ভুত ও নতুন লাগছিল। এরই মাঝে মৌ উজানের এই শক্ত বাহুডোর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ছটকে মরিয়া হয়ে উঠল। ময়ের এই অবাধ্যতায় উজান বড্ড বিরক্ত হলো। সে ময়ের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে ধমকের সুরে বলল, এই পিচ্ছে এমন কেঁচোর মতো মুচড়ে মুচড়ে করছো কেন? হ্যাঁ, শান্ত হয়ে দাঁড়াও। তুমি কি মনে করেছো? হ্যাঁ, তুমি চলে যেতে চাইলেই তোমাকে আমি ডানা বলে উড়ে যেতে দেব? উজান চৌধুরী নিচের বউ ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। জাস্ট মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে লাগবে আমার। এরপর উজান নিজের চোখে সানগ্লাস ঠিক করে মোয়ের বাবার দিকে তাকিয়ে ধীরে ধীরে অদ্ভুত সুরে বলে উঠল, ডিয়ার শ্বশুর আব্বা, আপনি মানুষটা কিন্তু বিন্দুমাত্র ভালো নন। মেয়ের বাড়িতে বেড়াতে এসছেন, খুব ভালো কথা। বসবেন, চা নাস্তা খাবেন, ঘুরে বেড়াবেন, নিজের বেয়ানদের সাথে বসে দুটো সুখ দুঃখের গল্প করবেন, তারপর শান্তিতে নিজের বাড়ি চলে যাবেন। কিন্তু না, তিনি এসেছেন আমার বুক থেকে আমার এই বিড়ালের বাচ্চার মতো মিষ্টি বউটাকে টেনে হিঁচড়ে আলাদা করতে। আস্ত একটা মির্জাফর আপনি। দেব না আমি আপনার বউ। আপনি চলে যেতে বললে আমি ছেড়ে দেবো নাকি? আমার জন্য নাকি আমার বউর জীবন নষ্ট হচ্ছে? সিরিয়াসলি? আজ ভালো করে শোনো রাখুন ড্যাড আর শ্বশুর আব্বা, আমার জন্যই আমার এই বউয়ের কোল আলো করে চৌধুরী বংশের প্রদীপ উজ্জ্বল হবে। আপনি এবার একাই নিজের বাড়ি চলে যান, আমার বউ কোথাও যাবে না, ব্যাস।
আরিফুর চৌধুরী এবার আর চুপ থাকতে পারলেন না। তিনি রাগে গটগট করে উজানের সামনে এগিয়ে গেলেন। এক ঝটকায় মৌকে উজানের বুক থেকে টেনে সরিয়ে নিজের পেছনে নিয়ে বেশ কর্কশ কণ্ঠে ছেলেকে ধমকে উঠলেন। উজান, অনেক ফাজলামো হয়েছে, এবার এই ফালতু ইয়ার্কি বন্ধ কর। মামুনি, তুমি চলো আমার সাথে। কিন্তু উজানও দমবার পাত্র না। সে চোখের পলকে তার ক্ষিপ্রতা খাটিয়ে আবারও মৌকে নিজের চওড়া বুকের মাঝে টেনে নিল। এবার তাদের দুজনের মাঝে দূরত্ব বিন্দুমাত্র অবশিষ্ট রইল না। মৌয়ের লাল বেনারসির আঁচল উজানের সাদা শার্টের বোতামে আটকে গেল। মৌ শুধু ফেলফেল করে উজানের এই অভূতপূর্ব কাণ্ড কারখানা দেখছিল। সবার সামনে উজানের এমন বেহায়াপনা সে আর সহ্য করতে পারছিল না। মৌ এবার বুক কাঁপানো এক চিৎকার দিয়ে উজানের দিকে তাকিয়ে কেঁদে উঠল। আপনাকে বলেছি না আসবেন না আপনি আমার কাছে, তবু কিসের অধিকারে আসেন আপনি? আব্বু চলো, ওনার একটা কথাও শুনবো না আমি। ছাড়ুন আমায় নির্লজ্জ পুরুষ, থাকবো না আমি আপনার মতো এক নিষ্ঠুর মানুষের সাথে, করবো না আমি আপনার ওই ছাইপার সংসার। মুখে যখন কোনোদিন নিজের বউ বলে সম্মান দিতে পারে না, তাহলে আমি কিসের লোভে কেন এই বাড়িতে পড়ে থাকবো? হ্যাঁ, থাকবো না আমি একটু। আপনি তো ভালোই বাসেন না আমায়, তাহলে আজ কিসের অধিকার এভাবে পথ আটকে দাঁড়িয়েছেন? আপু চলো, তুমি ওনাকে ওনার ইগো নিয়ে একলা চলতে দাও। যাকে ভালোবাসে তাকে নিয়েই থাকুক সে। মৌ এবার নিজের জমানো সবটুকু শক্তি দিয়ে এক সজোরে ধাক্কা মেরে উজানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তার দু চোখ বেয়ে তখন নোনতা অশ্রুর ধারা অবাধে গড়িয়ে পড়ছে। এতক্ষণ তার মনে খানিকটা শেষ আশা ছিল, হয়তো মানুষটা তাকে সত্যি নিজের করে চায়। তবে এখন সে স্পষ্ট বুঝতে পারছে মানুষটা তাকে কেবল একটা দায়িত্বের খাতিরে আটকে রাখতে চায়, মন থেকে কোনোদিনও চায়নি। তাই ওনার জীবনে জোর করে মায়া বাড়িয়ে থাকার আর কোনো মানেই হয় না। মৌ নিজের ব্যাগটা টেনে নিয়ে দরজার দিকে পা বাড়াতে চাইল। ঠিক তখনই এক বুক ফাটানো আকুলতা বজ্রকঠিন এই শব্দের মতো তার কানে এসে বাজলো। পিচ্ছি প্লিজ, আমি এভাবে একা ফেলে চলে যেও না। ময়ের পা দুটো সঙ্গে সঙ্গে থমকে গেল, ঠিক যেন মেঝের সাথে লেপ্টে গেল। তার অবাধ্য পা দুটো আর এক কদমও সামনে এগোতে চাইছে না। মনের এক কোণে থেকে গোপন মায়া ফিসফিস করে বলে উঠল, ভালোবাসা ছাড়াও তো কত সম্পর্ক টিকে থাকে, তবে তুই কেন থেকে যাচ্ছিস না? কিন্তু পরক্ষণে তার তীব্র আত্মসম্মানবোধ আর মস্তিষ্ক তাকে তীব্রভাবে বাধা দিয়ে বলল, যেখানে কোনো ভালোবাসাই নেই সেখানে জোর করে ঘর বাঁধা একদম অসম্ভব। মৌ অশ্রুসজল চোখে আলতো করে পেছনে ফিরে তাকালো। সে দেখলো উজান একরাশ অসহায় দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে আছে। সেই চাহনি দেখে মৌয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। উজান চৌধুরীকে এতটা অসহায় অবস্থায় সে নিজের জীবনে কখনো দেখেনি। কিন্তু একটা নামহীন উপেক্ষার সম্পর্কে তো সে আর সারা জীবন বন্দী থাকতে পারে না। তাছাড়া উজান তো মনে মনে অন্য কাউকে ভালোবাসে। তাহলে আজ তাকে কেন এত মায়া দেখিয়ে থেকে যেতে বলছে? উজান বরং তার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে নিয়ে নতুন করে সুখে ঘর বাঁধুক। মৌ নিজের দু চোখের নোনা জলটুকু হাত দিয়ে মুছে ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ মুচকি হাসি ফুটিয়ে তুলল। এমন করে অবুঝের মতো কেন বলছেন প্রফেসর সাহেব? আমি আপনার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি, এতে যে আজ আপনার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। আপনার পথের কাঁটা তো দূর হলো। আপনি এখন কোনো বাধা ছাড়াই আপনার সেই পুরনো ভালোবাসাকে নিজের করতে পারবেন, তাকে নিয়ে মনের মতো করে নতুন করে সংসার সাজাতে পারবেন। তাহলে আজ আমার জন্য এত কিসের আকুতি আপনার, কিসের এত লোক দেখানো নাটক? আমি কখনোই আপনার জীবনের বোঝা হয়ে থাকতে চাইনি, আর না চেয়েছি আপনার কোনো কষ্ট দিতে আপনাকে। আমি জানি এই কয়দিনে আপনাকে বড্ড বেশি জ্বালাতন করেছি আমি, আর তার জন্য আমি সরি, সত্যিই সরি। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিনও আপনাকে বিরক্ত করবো না, এই চৌধুরী বাড়িতে আসবো না আর। অনেক ভালো থাকবেন আপনি। মৌ নিজের মুখের কথা শেষ করে উল্টো ঘুরে সদর দরজার দিকে চূড়ান্ত পা বাড়ালো। সে যেই মাত্র এক কদম এগিয়ে গেল, ঠিক তখনই ঘরের সবাইকে স্তম্ভিত করে দিয়ে বিদ্যুৎ গতিতে উজান ছুটে গিয়ে সরাসরি মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আচমকাই কাণ্ডে নিজের অজান্তে মৌয়ের লাল শাড়ির পায়ের পাতাটা উজানের সুগঠিত হাঁটুতে গিয়ে ঠেকল। উজান মৌয়ের দিকে পরম আবেশে মাথা নিচু করে সামান্য ঝুঁকে পড়ল। তারপর নিজের পকেট থেকে জাদুকরের মতো একটা ডায়মন্ডের আংটি বের করে মৌয়ের চোখের সামনে তুলে ধরল। তার চোখ দুটো তখন ভালোবাসার গভীর নেশায় বুঁদ হয়ে আছে। সে অত্যন্ত আদুরে ও নিরেট স্বরে পুরো কক্ষের নীরবতা ভেঙে আওড়াতে লাগলো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তাসফিয়া মৌ অনলি মাই প্রপার্টি। আমার 3 কবুল বলে বিয়ে করা বউ, আমার ঘরও নেই, আমার রমণী, আমার অর্ধাঙ্গী নেই, প্রফেসর উজান চৌধুরীর প্রিয় ওয়াইফে। আপনাকে অসম্ভব রকম ভালোবাসি মিসেস উজান চৌধুরী। মৌ নিজের দু চোখ বড় বড় করে একদম হাঁ করে বোকার মতো তাকিয়ে রইল। উজানের মুখে এত সব ডায়লগ শুনে তার মাথার সমস্ত শিরা যেন একসাথে কাজ করা বন্ধ করে দিল। সে নিজের 17 বছরের জীবনে ছেলেদের থেকে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু এই ভরা মজলিসে নিজের বাবার সামনে বরের দেওয়া এমন পাগল করা প্রস্তাব সে কখনো কল্পনাও করেনি। আর সবকিছুর চেয়ে বড় কথা, এই কঠোর মনের লোকটা সত্যি তাকে এত গভীর থেকে ভালোবাসে। তাকে আজ সবার সামনে শুধু নিজের বউ বলে স্বীকার করেনি, বরং নিজের অর্ধাঙ্গিনী সর্বোচ্চ স্বীকৃতিটুকু দিয়ে দিল।
উজানের এমন অভূতপূর্ব কাণ্ড দেখে ড্রয়িং রুমে উপস্থিত মেহের, ইফাত, মৌসুমী চৌধুরী থেকে শুরু করে মৌয়ের স্পষ্টভাষী বাবা পর্যন্ত সবাই একদম চমকে পাথরের মতো তাকিয়ে রইলেন। তারা কেউ এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না যে তারা কোনো মধুর স্বপ্ন দেখছেন নাকি বাস্তব চিত্র চোখের সামনে দেখছেন। মৌ তখনও কোনো নড়াচড়া না করে আগের মতোই কাঠের পুতুলের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। উজান এবার হঠাৎ নিজের মুখটা সামান্য তুলে তাকালো। মৌকে ওভাবে থতমত খেয়ে বোকা বনে যেতে দেখে তার ঠোঁটের কোণে এক মন কাড়া প্রশান্তির হাসি ফুটে উঠল। অতঃপর সেই খানিকটা অভিমানী গলায় ফিসফিস করে, কি হলো মিসেস চৌধুরী? এত বড় একজন প্রফেসর সবার সামনে হাঁটু গেড়ে বসে ভালোবাসে বলল, তবুও কি আমার এই ছোট্ট হার্টের এই গিফট অ্যাকসেপ্ট করবেন না? নিজের বরকে আর কতক্ষণ এইভাবে ওয়েট করবেন বলুন তো? মৌ তখনও কোনো উত্তর দিতে পারল না। সে ঘোরের মধ্যে আগের মতোই নিষ্পাপ চোখে তাকিয়ে রইল। উজান আর দেরি না করে এক দীর্ঘ তৃপ্তির শ্বাস ফেলল। অতঃপর সে নিজেই খাটাস করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মৌয়ের ফর্সা নরম হাতটা পরম যত্ন আর মমতায় নিজের হাতের মুঠোয় নিয়ে তার অনামিকা আঙ্গুলে জলজল করতে থাকা ডায়মন্ডের আংটিটা আলতো করে পরিয়ে দিল। আংটি পরানো শেষে এসে মৌয়ের কানের একদম কাছাকাছি নিজের উষ্ণ ঠোঁট থেকে ফিসফিসিয়ে পড়ল, লাভ ইউ বোঝান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। মৌয়ের চোখের ঘোর যেন কিছুতেই কাটতে চাইছিল না। সে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আগের মতোই ফ্যালফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। প্রফেসর উজান চৌধুরী সবার সামনে হাঁটু গেড়ে বসে তাকে এভাবে প্রপোজ করতে পারেন, এটা কোনোভাবেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছিল না মৌ। কত শত দিন গুনেছে শুধুই একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, আর আজ যখন সত্যি সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে ধরা দিল, তখন পুরো বিষয়টা তার কাছে কোনো এক অবাস্তব রূপকথা বা রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগলো। হঠাৎ করে মৌয়ের মাথাটা ঝিমঝিম করে উঠল, তার শরীরটা সামান্য হেলে একপাশে পড়ে যেতে নিল। কিন্তু উজান তো সদা সতর্ক। সে তড়িৎ গতিতে নিজের এক চওড়া বাহু বাড়িয়ে মাঝ রাস্তায় আগলে নিল মৌয়ের নরম কোমর। মৌ এক হাত উজানের কাঁধে রেখে হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কিভাবে এত নিখুঁতভাবে বোঝে যে কোন মুহূর্তে মৌয়ের তাকে সবচেয়ে বেশি দরকার? উজান প্রথমে কিছুটা রক্তচক্ষু নিয়ে রাগী দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। এই মেয়েটা সবসময় এমন বেখেয়ালিপনা করে, নিজের শরীরটাকে একটুও কি ব্যালেন্স করে রাখা যায় না? তবে পরক্ষণে মৌয়ের ফ্যাকাশে মুখটা দেখে উজান নিজের ভেতরে রাগটা স্বাভাবিক করে নিল। সে চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে নরম সুরে শুধালো, পিচ্ছি, আর ইউ ওকে? মৌ আলতো করে সম্মতিসূচক মাথা নাড়ালো। এতক্ষণে উজান এক বুক হালকা করে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা সামান্য একটু ওলটপালট হলেও তার নিজের ভেতরের আত্মাটা কেমন যেন খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়, নিজেকে পাগল পাগল মনে হয়। ঠিক তখনই ড্রয়িং রুমের সব কোলাহল চাপে মৌয়ের কণ্ঠের এক ভীষণ মিষ্টি ও কাপা কাপা সুর উজানের কানে ভেসে এলো। প্রফেসর সাহেব, আপনি কি সত্যিই ভালোবাসেন আমায়? উজান গভীর দৃষ্টিতে তাকালো মৌয়ের দিকে। মেয়েটার ভীতু আর সংশয়ী মুখচ্ছবি দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। হাঁটু গেড়ে প্রপোজ করা থেকে শুরু করে সবার সামনে আংটি পরিয়ে দেওয়া হলো, তবুই অবাধ্য মেয়েটার মনে বিশ্বাস জাগানো যাচ্ছে না। আচমকা উজান কোনো দ্বিধা না করে মৌয়ের সেই রিং পরিহিত নরম অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলগুলো নিজের ঠোঁটের কাছে টেনে নিল এবং সবার সামনে শব্দ করে এক গভীর চুম্বন এঁকে দিল। অতঃপর কিছুটা ফিসফিসিয়ে তীব্র আবেগে আওড়ালো, লাভ ইউ পিচ্ছি, আই রিয়েলি লাভ ইউ। হে উজান চৌধুরী তার জীবনে কেবল আপনার দিয়ে পরিপূর্ণ হতে চায়। আপনাকে সীমাহীন অগাধ ভালোবাসে মিসেস চৌধুরী। উজানের এত সব কাণ্ড দেখেও মৌ নিজের ভেতরের সংশয়টা পুরোপুরি কাটাতে পারল না। সে নিজের চোখের জল সামলে অভিমানী গলায় বলে উঠল, আপনি মিথ্যে বলছেন তাই না? আমি জানি আমি আজ চিরতরে বাপের বাড়ি চলে যাচ্ছি বলেই আমায় আটকে রাখার জন্য আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে ভালোবাসার কথা বলছেন তাই না? কেন করছেন এমন আমার সাথে? আমি আপনার এমন করুণা মেশানো মিথ্যে ভালোবাসা একদমই চাই না। আপনি তো মনে মনে অন্য একজনকে ভালোবাসেন, আমি নিজে দেখেছি। আপনি তাকে নিজের ফোনে ওয়ালপেপারে রেখেছেন, রোজ তার সাথে নিভৃতে কথা বলেন আপনি, এমনকি তাকে নাকি কাছেও পেতে চান। তাহলে আজ আমাকে সবার সামনে এই মিথ্যে ভালোবাসার কথা কেন বলছেন? মৌয়ের মুখে এই অদ্ভুত অভিযোগ শুনে উজান অসহায় চোখে তাকালো। নিজের পরিবারের সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করার পরেও মেয়েটার মনে এত তীব্র সন্দেহ। এই জেদি মেয়েটাকে সে কিভাবে বোঝাবে যে তার পুরো পৃথিবীটা জুড়ে এখন কেবল একটা মানুষেরই রাজত্ব? উজান আর নিজের রাগ সামলাতে না পেরে সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের দিকে তাকিয়ে রাগে চেঁচিয়ে উঠল, ইফাতের বাচ্চা, তোর ভাবি দেখ ওখানে দাঁড়িয়ে আমার চরিত্র নিয়ে কিছু বাজে বাজে বকছে। ঠিক এই কারণেই আমি সবার সামনে সত্যিটা বলতে চাইনি। শাশুড়ি আমার এই অবাধ্য মেয়েকে এত বড় একটা সত্য কথা বকছিরে বলার পরেও সে আমাকে সন্দেহ করছে। মৌ অমনি মুখ ফুলিয়ে উল্টো ধমক দিয়ে বলল, আমি মোটেও সন্দেহ করছি না। তাহলে আপনার ফোনে সেই
মোয়ের কথা শেষ হওয়ার আগে উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে লক খুলে সরাসরি মোয়ের হাতের মুঠোয় গুজে দিল। মৌ ধকধক করতে থাকা বুকে ফোনের স্ক্রিনের দিকে তাকালো এবং দেখার সাথে সাথে তার পুরো মুখটা খুশিতে আর চরম বিস্ময়ে উৎফুল্ল হয়ে উঠল। সে পুরো ফোনটা হন্যে হয়ে ঘেটে দেখলো সেখানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব তো দূর, বরং পুরো ফোন জুড়ে কেবল সে নিজেই বিরাজ করছে, এমনকি ফোনের পাসওয়ার্ডও। মৌ যখন রাতে অঘরে ঘুমাতো, উজান তখন তাকে জড়িয়ে ধরে হাজার রকমের ছবি তুলে নিজের ফোনে গোপনে জমা করে রেখেছে। শুধু তাই নয়, প্রতিটা ছবিতে খুব কাছে থেকে নেওয়া শটে স্পষ্ট বোঝা যাচ্ছে মোয়ের কপালে, মুখে, গালে আর নরম ঠোঁটে তার গভীর ভালোবাসার স্পর্শ লেগে আছে। ওয়ালপেপারে সে আংশিক দেখা যাওয়া মেয়েটা অন্য কেউ নয়, স্বয়ং মৌ নিজেই ছিল। এক পলক মৌ নিজের ফোনের দিকে তাকালো, আর পরক্ষণে উজানের সেই গভীর ও নেশাতুর চাহনি দেখে লজ্জায় রাঙা হয়ে একদম নুয়ে গেল। তার ফর্সা গাল দুটো তখন লজ্জায় লাল আপেলের মতো দেখাচ্ছে। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই হুট করে নিজেকে শূন্যে ভাসতে দেখল। উজান এক ঝটকায় কোনো রূপ পূর্ব ঘোষণা ছাড়াই মৌকে নিজের দুই বাহুতে কোলপাজা করে তুলে নিয়েছে। আচমকা এমন হয় মৌ তড়িঘড়ি করে পড়ে যাওয়ার ভয়ে উজানের শার্টের কলারটা দুই হাত দিয়ে শক্ত করে খামচে ধরল এবং লজ্জায় নিজের চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে নিল। ঠিক পরের মুহূর্তে প্রফেসরের কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। ডিয়ার ড্যাড এবং রেসপেক্টেড শ্বশুর আব্বা, আপনাদের এই অতি আদরের কন্যা তো নিচে দাঁড়িয়ে আমার মুখের কথা বিশ্বাসই করছে না যে আমি তাকে কতটা লাভ করি। সেজন্য ওকে এখন সোজা নিজের বেডরুমে নিয়ে যাচ্ছে। সেখানে একদম দরজা লক করে ওকে হাতে কলমে প্রমাণ সহ দেখিয়ে দেব যে আমি আমার শাশুড়ি আম্মার এই অবাধ্য তার মুখে মেয়েটাকে সত্যি সত্যি কতটা মারাত্মক লেভেলের লাভ করি। এই বলেই উজান কোলে থাকা লাল শাড়ি পরা বউকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে রুমের দিকে উঠতে লাগলো। ওদিকে নিচ থেকে ইফাত তাদের এই রোমান্টিক প্রস্থান দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে দাঁতের নিচে আঙ্গুল চেপে এক জোরেও দীর্ঘ শীষ বাজিয়ে উঠল। উজান মৌকে নিজের দুই বাহুতে পরম যত্নে জড়িয়ে ধরে রুমে নিয়ে এলো। দরজাটা সামান্য আটকে দিয়ে সে মৌকে আলতো করে বিছানার নরম বেডশিটের উপর বসিয়ে দিল। মৌ তখনও লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করে হৃৎপিণ্ডের দুটো ওঠানামা টের পাচ্ছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার বা নিজেকে সামলানোর আগেই উজান ধীর পায়ে এগিয়ে এসে সরাসরি মোয়ের কোলের উপর নিজের মাথাটা রেখে শুয়ে পড়ল। শুধু তাই নয়, গভীর এক ভালোবাসার টানে সে মোয়ের লাল বেনারসি শাড়ির সামান্য সরে যাওয়া উন্মুক্ত পেটে নিজের মুখটা গভীর আবেশে গুজে দিল। উজানের ঠোঁটে সে অতর্কিত উষ্ণ ছোঁয়ার সঙ্গে সঙ্গে তীব্রভাবে কেঁপে উঠল মৌ। এক অদ্ভুত অনাস্বাদিত এবং মাদকতাময় শিহরণ মুহূর্তের মধ্যে বয়ে গেল তার পুরো শরীর জুড়ে। পেটের ভিতরের কোষে কোষে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। মোয়ের এমন কাঁপাকাঁপি আর অপ্রস্তুত আচরণ টের পেয়ে উজান মুখ তুলে তার দিকে তাকে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি হাসলো। তারপর আবারও পেটের নরম চামড়ায় মুখ গুজে দিয়ে নিজের নাক দিয়ে আলতো করে ঘষতে লাগলো। এবার মৌ আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে বিদ্যুৎ গতিতে এক ঝটকায় নিজেকে উজানের কাছ থেকে সরিয়ে বিছানার অন্য কোণে গিয়ে বসলো। উজান এবার বিছানার উপর সোজা হয়ে বসলো। সে বড় বড় পা ফেলে আবারও মোয়ের একদম কাছাকাছি এসে বসলো এবং তাদের মধ্যকার ঘনিষ্ঠতা কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন দুজনের মাঝে চুল পরিমাণ দূরত্বেরও কোনো অস্তিত্ব নেই। মৌ তখনও লজ্জার আবেশে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে। উজান মুচকি হেসে নিজের দাড়ি ভরা শক্ত মুখটা মোয়ের ফর্সা নরম গালে আলতো করে ঘষতে ঘষতে মাদকতা ময়ের স্বরে বলতে লাগলো, ভালোবাসি, তা নিজের মুখে এতবার বলার পরেও আমায় প্রমাণ করতে দিচ্ছেন না কেন মিসেস চৌধুরী? আপনি যদি এভাবে ছটফট করে বারবার দূরে সরে যান, তবে আমি কিভাবে প্রুফ করব যে আমি অনলি আপনারই, কেবলই আপনার প্রফেসর সাহেব? মৌ চোখ পিটপিট করে ধীর হয়ে তাকালো উজানের দিকে। উজানের এই মৃদু উষ্ণ স্পর্শ আর গায়ের তীব্র পুরুষালী পারফিউমে সুবাসে তার ভীষণ অস্বস্তি এক অদ্ভুত মিশ্রিত অনুভূতি হচ্ছিল। সে এই তীব্র নেশার জগৎ থেকে নিজেকে বাঁচাতে তার থেকে দূরে সরে আসতে চাইল, কিন্তু উজান তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার পাত্র নয়। সে এক হাত দিয়ে মোয়ের সরু কোমরটা আরো শক্ত করে আঁকড়ে ধরে নিজের চওড়া বুকের সাথে একদম মিশিয়ে নিল। উজান এত জোরে তাকে চেপে ধরেছে যে মোয়ের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। সে হাঁসফাঁস করতে করতে মিনতি সুরে বলল, একটু দূরে যান না প্লিজ। উজান মোয়ের মুখের দিকে না তাকিয়ে নিজের চোখে তীব্র নেশাক্ত দৃষ্টি দেওয়া ওই লাল টুকটুকে ঠোঁটের উপর স্থির রেখে উত্তর দিল, এমন পচা কথা একদম মুখে আনবেন না মিসেস চৌধুরী। অনেকদিন, অনেকগুলো রাত আপনার থেকে দূরে থেকেছি, বাট আর একটা সেকেন্ডও নয়। উজান চৌধুরী এখন থেকে প্রতিটা মুহূর্তে আপনার সাথে এভাবে মিশে থাকবে। আমাদের মাঝে আর কোনোদিন চুল পরিমাণ দূরত্ব রাখার সুযোগ দেবে না। মৌ পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কোনো এক অচেনা ভয়ে ধকধক করতে লাগলো। উজানের এমন তীব্র অধিকারবোধের কথা শুনে তার ছোট্ট শরীরটা বারবার মৃদু কাঁপুনি দিয়ে উঠছে। এর মাঝে প্রফেসরের কণ্ঠ থেকে এক তীব্র আকুতির স্বর ভেসে এলো, আপনি কি আজ আমার নিজের সাথে মার্ডার করতে চান মিসেস চৌধুরী? এই সময় এমন অবসরের মতো লাল টুকটুকে নতুন বউ সেজে
আমার সামনে আসতে কে বলেছিল? হ্যাঁ, আপনি জানেন না? আপনি জানেন না আপনার এই লাল শাড়ির রূপের সামনে উজান চৌধুরী কতটা ডেসপারেট হয়ে পড়ে? সে তার এই মিষ্টি বউকে লাল বেনারসিতে এভাবে দেখে কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। তার বড্ড ইচ্ছে করছে এই মুহূর্তে আপনাকে নিজের করে পুরোপুরি পেয়ে যেতে। এখন কি হবে বলুন তো মিসেস চৌধুরী? মৌ লজ্জায় একদম নিশ্চুপ হয়ে রইল। তার বুকের ভেতর ধকধক করে কেঁপে উঠছে বারবার। উজান তার ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে মনে মনে একটা পরিকল্পনা করে মুচকি হাসলো। সে বুঝতে পারছিল মেয়েটা বড্ড ঘাবড়ে গেছে, তাকে কিছুটা সময় দেওয়া দরকার। তাই সে মৃদুস্বরে আওড়ালো, মিসেস চৌধুরী, রোমান্স তো সারা রাত ধরে হবে। তার আগে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন, গলাটা বড্ড শুকিয়ে গেছে। পানির কথা শোনা মাত্রই মৌ যেন খাঁচা ছাড়া পাখির মতো প্রাণ ফিরে পেল। সে এক সেকেন্ডও দেরি না করে তড়িঘড়ি করে বেড থেকে নেমে তড়িৎ গতিতে কক্ষ ত্যাগ করলো। তাকে ওভাবে ভয়ের চোটে দৌড়ে পালিয়ে যেতে দেখে উজান নিজের রুমের ভেতর শব্দ করে হো হো করে হেসে উঠল। মৌয়ের মনে যে চরম অস্বস্তি আর লজ্জা কাজ করছে এটা উজান খুব ভালো করেই বুঝতে পেরেছে। সে আপাতত বিছানায় আরাম করে হেলান দিয়ে একটা বড় বড় শ্বাস ফেলে নিজের উত্তাল হয়ে ওঠা শরীর ও মনকে কিছুটা স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর মৌ ডাইনিং রুম থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ধীর পায়ে উজানের সামনে এসে দাঁড়ালো। উজান এক পলক তার রাঙা মুখের দিকে তাকিয়ে মৌয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা খেয়ে নিল। পানি খাওয়া শেষ হতেই গ্লাসটা টেবিলের ওপরে রেখে সে আবারও এক টান মেরে মৌকে নিজের শক্ত বুকের উপর ফেলে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান ওনার মসৃণ থুতনিতে নিজের ঠোঁট ছোঁয়ালো এবং ফিসফিস করে বলল, লাভ ইউ মাই ওয়াইফি। মৌ উজানের বুকে মিশে থেকে নিজের ঘাটটা সামান্য বাকি উজানের মুখের দিকে তাকালো। আর ঠিক তখনই তার ছোট্ট মাথায় এক চরম দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে নিজের ফর্সা আঙ্গুলগুলো দিয়ে উজানের ডান হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে মিটিমিটি হেসে আদুরে গলায় বলল, এই খুশিতে তাহলে প্রশ্ন আউট করে দিন। উজানের মুখে স্বাভাবিক ভাব এক নিমিষে উধাও হয়ে গেল। সে একদম চমকে গিয়ে বিষম খাওয়ার মতো করে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে এত বড় একটা গভীর আবেগময় আর স্পর্শকাতর মুহূর্তে পড়াশোনার পরীক্ষার প্রশ্ন আউট করার মতো ফালতু কথা তুলতে পারে তা তার কল্পনারও অতীত ছিল। একজন প্রফেসরের সামনে এসে প্রশ্ন ফাঁসের আবদার। উজান মৌয়ের দিকে তাকিয়ে রাগে নিজের দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, কুত্তার লেজ আর শাশুড়ি মেয়ে কোনোদিন সোজা হবে না। শতান চেমড়ে দূরে গিয়ে মর, আসছে প্রশ্ন আউট করতে। হ্যাঁ। উজানের মুখ থেকে কুত্তার লেজ আর মর শব্দ দুটো শোনা মাত্র ময়ের ভেতরের অভিমানী চণ্ডী রূপটা আবারও জেগে উঠল। সে এক ঝটকায় উজানের বুক থেকে উঠে তার সামনে গিয়ে শটান দাঁড়িয়ে গেল। নিজের দুই হাত দিয়ে নিজের কোমরটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত চড়া ও কর্কশ কণ্ঠে আওড়ালো, কি বলেন আপনি? আপনি আমাকে একটা কুত্তা লেজের সাথে তুলনা করলেন প্রফেসর সাহেব, তাও আবার ডাইরেক্ট তুই বলে সম্বোধন করলেন, আবার আমাকে মরতেও বললেন। ওকে ফাইন, থাকবো না আমি আপনার মতো এক খিটখিটে বুড়ো মানুষের সাথে, করবো না আমি আপনার সংসার। আমি আজই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বলে মৌ রাগে গটগট করে এক কদম এগিয়ে যেতে উজান নিজের বিছানা থেকে বিদ্যুৎ গতিতে নেমে এসে একটানে মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলল। তার চোখে তখন একরাশ চরম অসহায়তা। সে কাচুমাচু মুখ করে বলল, সরি পিচ্ছি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি, ওটা জাস্ট কথার কথা ছিল, ব্যাস। রাগ করো না বউ, প্লিজ। কথার কথা মানে কি? হ্যাঁ, আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলেছি বলে আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলছেন? হ্যাঁ, আর এখন আবার বলছেন এটা কথার কথা? থাকবো না আমি আপনার সাথে, আপনি আপনার কথার কথা নিয়েই থাকুন। মৌ প্রচণ্ড রাগান্বিত হয়ে মুখ ফুলিয়ে কথাগুলো বলল। তবে তার এই ছোট্ট অভিমানী ও বিষণ্ণ মুখখানা দেখে এবার উজানের নিজের প্রতি এক তীব্র ক্ষোভ ও অনুশোচনা জমা হতে লাগলো। সে খুব ভালো করে জানে যে মেয়েটা প্রচণ্ড সেন্সিটিভ। সামান্য একটু এদিক ওদিক হলেই ওনার চোখে শ্রাবণের ধারা নেমে আসে। তবু সে কেন যে মেয়েটাকে বারবার হার্ট করে ফেলে তা সে নিজেরও জানে না। অতঃপর উজান নিজের সমস্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে মাথা নত করে বড্ড আকুতি ভরা সুরে বলল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার পিচ্ছি বউ। আমি সত্যি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আই এম রিয়েলি সরি। এর পানিশমেন্ট হিসেবে আজ মাঝরাতে তোমাকে নিয়ে আমি লং বাইক রাইডিংয়ে যাব, কেমন? এবার তো রাগটা কমাও। উজানের মুখে বাইক রাইডিং এর কথা শোনা মাত্রই ময়ের চোখ দুটো চকচক করে উঠল। সে এক লাফে তার কাছাকাছি এসে শুধালো, সত্যি বলছেন? কখন নিয়ে যাবেন? এখনই নিয়ে চলুন না প্লিজ। ময়ের মলির মুখে এমন এক চিলতে খুশির হাসির রেশ দেখে উজানের বুকের ভেতরটা খানিকটা শীতল হয়ে এলো। এই চঞ্চল মেয়েটাকে সবসময় এমন হাসোজ্জ্বল দেখতেই তার সবচেয়ে বেশি ভালো লাগে। আচমকা উজান কোনো সুযোগ না দিয়ে ময়ের কোমরটা নিজের বাহুডোরে শক্ত করে আঁকড়ে ধরল এবং তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, বাইক রাইডিংয়ে তো নিশ্চয় নিয়ে যাবো জান, তবে তার আগে আমাকে স্টিমে করিয়ে দাও দেখি।
মৌ উজানের মতলবটা পুরোপুরি বুঝে ওঠার আগে উজান ক্ষুধার্ত চাতকের মতো মৌয়ের ওই রাঙা ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। মৌ প্রথমে অপ্রস্তুত হয়ে উজানের এই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তার লোহার মতো শক্ত বাহুর সামনে তার এই পুতুলের মতো শক্তি বিন্দুমাত্র টিকল না। উজান নিজের গভীর ও তীব্র চুম্বনের আবেশে মৌকে পুরোপুরি রাঙিয়ে তুলতে লাগলো। দীর্ঘক্ষণ ধরে চলা এই গভীর ভালোবাসার পর উজান যখন অবশেষে তাকে মুক্তি দিল, তখন মৌ বিছানায় এলিয়ে পড়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। সে নিজের ঠোঁট দুটো হাত দিয়ে মুছে রাগ মিশ্রিত আদুরে গলায় বলে উঠল, নষ্ট পুরুষ, কেউ এমন করে? আর একটু দেরি হলে তো আমার দম আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম আমি। উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে বলল, প্রফেসর উজান চৌধুরী অফিসিয়াল ওয়াইফে হয়েছেন মিসেস চৌধুরী, আর তার এই সামান্য একটুখানি কেসে যদি সহ্য করতে না পারেন, তাহলে মুখে কিসের এত ভালোবাসাবাসি? হ্যাঁ, এটা তো মাত্র শুরু। পরবর্তীতে এই ভালোবাসার অত্যাচারে আপনাকে আমি একদম অতিষ্ঠ করে ছাড়ব। জাস্ট মাইন্ড ইট। মৌ পুরো স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে উজানের এই রসালো ও গভীর ভালোবাসার বাণী শুনছিল। তার এই ঘোর লাগা অবস্থার মাঝে আবারও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এবার দ্রুত রেডি হয়ে নিন মিসেস চৌধুরী, আজ রাতে আপনাকে বাইকে চড়িয়ে পুরো শহর ঘুরে দেখাবো। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে চটজলদি শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তবে যাওয়ার আগে সে মৌয়ের সারা মুখমণ্ডলে নিজের ভালোবাসার অজস্র গভীর চিহ্ন এঁকে দিয়ে যেতে ভুলল না। প্রায় ঘন্টাখানেক পর উজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো এবং তারপর মৌ নিজে শাওয়ার নিতে গেল। উজান নিজের রুমে ঢুকে দ্রুত একটা ক্যাজুয়াল পোশাক পরে রেডি হয়ে নিয়ে ধীর পায়ে নিচে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। উজানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা আরিফুর চৌধুরী নিজের চায়ের কাপটা রেখে ঠোঁটের কোণে মুচকি হাসলেন। ওনার এই গম্ভীর ছেলেটার মনে যে পিচ্চি মৌয়ের জন্য এত গভীর অনুভূতি আর পাগলামি লুকিয়েছিল, তা তিনি নিজে একজন জন্মদাতা বাবা হয়েও এতদিন বিন্দুমাত্র টের পাননি। অতঃপর তিনি পরম স্নেহে উজানকে নিজের কাছে ডাকলেন। উজান, এদিকে আয় তো বাপ। উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে সন্দিহান চোখে বাবার দিকে এগিয়ে গেল এবং সোফায় বাবার পাশে ধপ করে বসে এবং কিচেন রুমের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, আম্মু, আমার পিচ্ছি বউটার জন্য জলদি কিছু ভালো খাবার দাবার রেডি করো তো, বউটার আমার খিদে পেয়েছে। অতঃপর উজান নিজের বাবার দিকে মনোযোগ দিল। আরিফুর চৌধুরী পরম মমতায় ছেলের চওড়া কাঁধে নিজের হাত রাখলেন এবং নরম সুরে বললেন, বৌমাকে যে তুই এতখানি ভালোবাসিস, তা আগে কখনো মুখ ফুটে বললি না কেন? বাবার কথা শুনে উজান অমনি মুখটা তেতো করে বলে উঠল, একদম চুপ করো মির্জাফরের বংশধর, শুধুমাত্র তোমার জন্য আজ আমার এই বউটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তুমি জানো, পিচ্ছে যদি আজ সত্যি সত্যি আমাকে ফেলে চলে যেত, তবে এই ওজান চৌধুরীর কি দশা হতো? আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না আমার এই পিচ্ছিটা ছাড়া। ও আমার প্রতিটা নিঃশ্বাসে আমার পুরো অস্তিত্বে মিশে আছে। আজ ইফাত যদি ঠিক সময় পিচ্ছির এভাবে ব্যাগ গুছিয়ে চিরতরে চলে যাওয়ার কথা আমাকে ফোনে না জানাতো, তবে তো আমি কোনো দিনও পিচ্ছিকার নিজের কাছে ফিরে আনতে পারতাম না। তখন ওকে আমি যতই ভালোবাসি বলো না কেন, ও সেটাকে স্রেফ অভিনয় ভেবে সারা জীবন আমার উপর অভিমান করে বাপের বাড়িতে বসে থাকতো। আরিফুর চৌধুরী ছেলের এমন চড়া কথা শুনে একটা দীর্ঘতপ্ত শ্বাস ফেললেন। তিনি মনে মনে খুব ভালো করে বুঝতে পারলেন যে ছেলেটা আজ সত্যি বড্ড বেশি হার্ট হয়েছে। তিনি পরম মমতায় আবারও ছেলের কাঁধে হাত রেখে বোঝানোর সুরে বলতে লাগলেন, বাপ, রাগ করিস না, শেষমেশ তো ও তোকে ছেড়ে চলে যায়নি, তাই না? যায়নি মানে কি? চলে গেলে তখন কি হতো? হ্যাঁ, নিজেতে বুড়ো বয়সে আম্মুকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না, আর এখন মাঝখান থেকে এসে আমার বুক থেকে আমার বিড়ালের বাচ্চার মতো কিউট বউটাকে আলাদা করতে চেয়েছিলে? ধিক্কার জানে তোমার এই চিন্তা ভাবনাকে। আরিফুর চৌধুরী আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন। তিনি পরম মমতায় ছেলের কাঁধে হাত রেখে নিজের ভুলটা স্বীকার করার জন্য বলতে লাগলেন, দেখ বাবা, ছি ড্যাড, ছি, আমার চমচমের মতো বউ থাকতে তোমারটা কোন তোকে দেখতে যাবো শুনে? ছি ছি, এই অশ্লীল নোংরা লোকটার সাথে আমার জননী এত বছর সংসার করছে কিভাবে? ছি। উজানের এমন ঠোঁট বাঁকিয়ে বলা অদ্ভুত উদ্ভট কথাবার্তা শুনে আরিফুর চৌধুরী চরম হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটা যে এত বড় একটা সিরিয়াস মুহূর্তে এমন আজগুবি ও হাস্যকর কথা বলতে পারে তা তার ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। তিনি খানিকটা রাগী ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, উজান, তুই কি জীবনেও কোনো দিন ভালো হবি না রে? এই সিরিয়াস মোমেন্টে এসব আজগুবি ফালতু কথা তুই কার থেকে শিখলি শুনি?
বাবার এমন বোকা বনে যাওয়া মুখ দেখে উজান এবার নিজে সব কটা দাঁত কেলি হো করে হেসে উঠল। আজ অনেকগুলো দিন পর বাবার ছেলে এতটা কাছাকাছি বসে একসাথে হাসাহাসি করছে। কিচেন রুম থেকে প্লেট করে খাবার সাজাতে সাজাতে মৌসুমী চৌধুরী দূর থেকে দৃশ্যটি পরখ করলেন এবং ওনার মাতৃত্বের মনটা এক পরম তৃপ্তির দীর্ঘশ্বাসে ভরে উঠল। হঠাৎ উজান সোফা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলে উঠল, কার থেকে আবার শিখবো ড্যাড? তোমার এই পরম আদরের বৌমার থেকে। শাশুড়ি মেয়েটা সবসময় এমন সব সিরিয়াস মোমেন্টে কিসব যে আজে বাজে কথা বলে, তখন আমার মনটা চায় ওকে ডাইরেক্ট ছাদ থেকে নিচে ফেলে দেয়। নেহাত মেয়েটাকে নিজের জীবন হচ্ছে বেশি ভালোবাসে, নয়তো কবে ওনাকে ছাদ থেকে ফেলে দিতাম। ওকে ড্যাড, আমি আসছি। আমার পিচ্ছি বোটের বড্ড খিদে পেয়েছে। ওনার পেটে এতক্ষণ ইঁদুর দৌড়াচ্ছে। এই বলে উজান ডাইনিং টেবিল থেকে মৌসুমী চৌধুরী সাজিয়ে রাখা খাবারের প্লেট ও গ্লাস হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে মৌয়ের রুমের দিকে ঢুকে গেল। রুমে ঢুকতে সে দেখলো মৌ মাত্রই শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তার পরনে হোয়াইট থ্রি পিস, ভেজা লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা, জামা ভিজে মেঝেতে ঝরে পড়ছে। উজান মৌয়ের সে মুখের দিকে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সে আলতো করে মৌয়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ কি মনে হতে সে নিজের চোখ দুটো বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মৌকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে নিজ হাতে হেয়ার ড্রায়ারটা নিয়ে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। চুলগুলো উড়ে উড়ে বারবার উজানের গালে আর মুখে এসে আঁচড় কাটছে, কিন্তু উজান তাতে বিরক্ত হওয়ার বদলে বরং মুচকি মুচকি হাসছে। চুল শুকানো শেষ হলে উজান নিজেই খুব দক্ষ হাতে মৌয়ের লম্বা চুলগুলো উঁচুতে তুলে একটা সুন্দর খোপা বেঁধে দিল। অতঃপর তাকে বিছানায় বসিয়ে নিজের হাতে ফোনটা গুজে দিল। মৌয়ের একটা বড় বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ফোন ছাড়া সে কিছুতে খেতে চায় না। উজান আজ আর বারণ করলো না। সে নিজ হাতে এক লোকমা করে খাবার তুলে মৌয়ের মুখে দিতে লাগলো। মৌ মাঝে মাঝে ফোনের স্ক্রিনে কার্টুন দেখতে দেখতে খাবার গিলছে। আধো খাওয়া শেষ হতে মৌ আর খেতে চাইল না। তখন উজান নিজেই বাকি খাবারটুকু তৃপ্তির সাথে খেয়ে শেষ করলো। তা দেখে মৌ কপাল কুঁচকে অবাক হয়ে শুধালো, আমার এঁটো খাবার আপনি খেয়ে ফেললেন? বিন্দুমাত্র ঘৃণা হচ্ছে না আপনার? আরেকজনের এঁটো খাবার কেউ এইভাবে খায়? উজান তখন আর কোনো কথার উত্তর দিল না। প্লেটটা নির্দিষ্ট স্থানে রেখে সে এক ঝটকায় মৌকে নিজের বুকের সাথে টেনে নিল। মৌয়ের ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, ভালোবাসি আপনাকে মিসেস চৌধুরী, আর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কোনো কিছু আমার কাছে ঘৃণার নয়। অভ্যাস বদভ্যাস সবকিছুতেই আমার ভালোবাসা উচিত, কারণ মানুষটা তো শুধু আমার। তাছাড়া এটাও খাবার খাওয়া তো নোংরা কিছু নয়, বরং এতে দুজন মানুষের মাঝে বন্ডিং আরও দৃঢ় হয়, ভালোবাসার গভীরতা বাড়ে। বুঝছেন মিসেস চৌধুরী? কথাগুলো শুনতেই মৌ উল্টো ঘুরে শক্ত করে উজানকে জড়িয়ে ধরল। আজ সে সত্যি গর্বিত। তার বেছে নেওয়া মানুষটি খাঁটি, তার ভালোবাসার মানুষটিকে চিনে নিতে সে কোনো ভুল করেনি। মৌয়ের এই ছোট্ট পাগলামি দেখে উজান শব্দ করে হেসে উঠল। কিছুক্ষণ পরেই তারা দুজনে বেরিয়ে পড়ল সেই কাঙ্ক্ষিত বাইক রাইডিংয়ে। গভীর রাত, চারদিকে নিঝুম পরিবেশ। শহরের রাজপথ এখন অনেকটাই ফাঁকা। মাঝে মাঝে কেবল দু একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠছে। মৌয়ের বাইকে চড়তে বেশি ভালো লাগে, আর উজান সেটা জানে বলেই আজ তাকে নিয়ে এসেছে। মৌ পেছন থেকে শক্ত করে উজানের প্রশস্ত বুকটা জড়িয়ে ধরে আছে। চারিপাশ থেকে ঝড়ো হাওয়া শো শো শব্দে তাদের গা ছুঁয়ে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। উজান মেয়েটার নিরাপত্তা নিয়ে কোনো কিছুই ঝুঁকি নিতে চায় না, তাই মৌয়ের মাথায় একটা হেলমেট পরিয়ে দিয়েছে। বাইকের গতি কিছুটা কমিয়ে উজান আদুরে গলায় শুধালো, পেচ্ছি বউ, কেমন ফিল হচ্ছে? মৌ আনন্দে চোখ বন্ধ করে বলে, জাস্ট ওয়াও! ভাষায় প্রকাশ করার মতো নয় প্রফেসর সাহেব। আপনি এত ভালো কেন বলুন তো? উজান বাঁকা হাসলো। ভালো তো আমি বটেই, তবে এখন একটু খারাপ হতে দিও যান। শুধু আকাশ বাতাস ফিল নিলে চলবে? স্পেশালি আমাকে ফিল করতে হবে না? মৌয়ের প্রফুল্ল মুখটা মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে উঠল। সে লজ্জায় উজানের পিঠে একটা কিল বসিয়ে দিল। এমন পচা কথা বলে আমি কিন্তু আর কখনোই আপনার সাথে আসবো না। কোলে উঠে আসতে চাইছো সেটা ডিরেক্ট বললে তো পারো, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার জান? হোসেন চৌধুরী অলওয়েজ তোমাকে সামলানোর ক্ষমতা রাখে। মৌ এবার লজ্জা পাওয়ার বদলে রাগে বেলুনের মতো চুপসে গেল। সে দুই হাত দিয়ে উজানের পেটে একের পর এক চিমটি কাটতে লাগলো। উজান ব্যথায় কুকড়ে গিয়েও শব্দ করে হেসে ফেলল। আউচ পেচ্ছি, প্লিজ এখন থামো। ট্রাস্ট মি, বাসায় গিয়ে শুধু চিমটি নয়, কিস টিস যা ইচ্ছে করতে পারো। হোসেন চৌধুরী একদম কিচ্ছু বলবে না, কিন্তু এখন রাস্তায় একটু শান্ত হয়ে বসো। পিছিয়ে বউটাকে এই মুহূর্তটা ফিল করতে দাও। মৌ কিছুক্ষণ চুপচাপ রইল। উজান অবাক হলো, মেয়েটা তো এত সহজে শান্ত হওয়ার পাত্রী নয়। সে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো, দেখলো মৌ পরম শান্তিতে তার পিঠের উপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। এভাবে বাইকের গতির মাঝেও যে কেউ ঘুমিয়ে পড়তে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। উজান এক হাত দিয়ে পেছন থেকে মৌকে শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে ঘুমের ঘোরও মেয়েটা পড়ে না যায়। তারপর বাইকের মোড় ঘুরিয়ে সে দ্রুত গতিতে গন্তব্যের দিকে অর্থাৎ চৌধুরী বাড়ির দিকে রওনা হলো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।